আজকে ক্লাসের যে আলোচনার বিষয়, এটা যেহেতু লেকচার 2, আজকের আমাদের ক্লাস হচ্ছে আমরা প্রথমেই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা ধারণা আমরা নিব। এটা নিয়ে আমরা ডিটেইলস করব কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা আসলে কি। তারপর কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার যে অভ্যুদয়ের ইতিহাস, দ্যাট মিনস এটা ক্রম ধারাবাহিকভাবে কিভাবে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার বর্তমান স্টেজে এটা কিভাবে আসলো, এতটুকু পর্যন্ত আমরা এটা ক্রম ধারাবাহিকভাবে এটা দেখব। কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার নীতি, যেই সব প্রিন্সিপালস এর উপরে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা আসলে ডিপেন্ডেন্ট, অথবা যেই সব প্রিন্সিপালস গুলা অনুসরণ করে, প্রিন্সিপাল বলতে আমরা এখানে বুঝি হচ্ছে যেই অবশ্যই পালনীয় যেই জিনিসগুলা অবশ্যই এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে অনুসরণীয়, সেই বিষয়গুলাই এখানে প্রিন্সিপালস বা নীতি হিসাবে এখানে আসবে, এগুলো আমরা দেখব। এরপরে এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার আমাদের পরের যে টপিকটা আছে, যে বৈশিষ্ট্য আমরা দেখব, এবং কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা বনাম চিরায়ত মানব সম্পদ ব্যবস্থাপনা যেটা আছে সেটার পার্থক্যটাও আমরা পারলে আজকে পড়ে নিব। তো এই হচ্ছে আমার 6টা টপিক। আজকে এই 6টা টপিকের উপরে আলোচনা থাকবে। যেহেতু টপিক অনেক, আমাদের আলোচনাও একটু সময় বেশি লাগবে, সেই কারণে আমি 15-20 মিনিট আগে আপনাদেরকে পড়াই নেই। 15-20 মিনিট পড়ানোর পরে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো যারা পরে আসতেছেন আর সালাম দেওয়ার দরকার নেই, আমরা 15-20 মিনিট পরে আপনাদের সাথে কৌশল বিনিময় করবো, ঠিক আছে? আমি সবাইকে মিউট করে রাখলাম। আমরা একটু আগাই, যেহেতু আমরা গত ক্লাসে কোনো কিছুই পড়তে পারি নাই, আজকে একটু অন্তত পড়ি। পড়ার পরে 15-20 মিনিট বা 25 মিনিট যাওয়ার পরে আমরা আলোচনা শুরু করবো, সরি আপনাদের সাথে আড্ডা দিব। তো আমি সবাইকে মিউট করে দিলাম। আমি আজকের যে আলোচনা, সেই আলোচনাতে চলে যাচ্ছি। তো আমরা স্ক্রিন শেয়ারে এতক্ষণ যা কিছু দেখলাম সেটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো এই আজকের আলোচনার বিষয়ের উপরে প্রথম যে লেকচারটা, সেটা হচ্ছে আমরা মানব সম্পদ ব্যবস্থাপনা কি সেটা নিয়ে, বা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা কি সেটা নিয়ে আলোচনা করব। মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়ে আপনাদের আগেও যেহেতু ক্লাস হয়েছে, সেহেতু মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়ে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়ে আমি বিস্তারিত আজকে আর কোনো কিছু বলবো না, শুধু কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা নিয়েই আজকে আলোচনা হবে। আচ্ছা, তো এখানে আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার যে বিষয়গুলো আমরা গত ক্লাসে একটু আইডিয়া নিয়েছিলাম, যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা কি। আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা খুব সহজে যদি আপনি বলেন যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে, এটা একটা আমরা বলি হচ্ছে টেকনিক বা কৌশল, যা আপনার অর্গানাইজেশনে কিভাবে মানব সম্পদ ব্যবহার করে আপনি লক্ষ্য অর্জন করতে পারবেন সেটা সম্পর্কে আপনাকে দিক নির্দেশনা দেয়, সেটাকে আমরা এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা বলি। তো কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার মূল কথা হচ্ছে যে আমরা কিভাবে অর্গানাইজেশনে এই মানব সম্পদগুলোকে ব্যবহার করে আমরা প্রতিষ্ঠানের যে লক্ষ্যটা সেটা কিভাবে অর্জন করব, সেটার যেই দিক নির্দেশনা, যেই কৌশল বা টেকনিকের মাধ্যমে আমরা পাই, সেটাকে আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা বলি। এটা হচ্ছে সহজ ভাষায় আর কি, যদি আপনি এমনিতেই ভেঙে লিখেন আর কি কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা কি। তো আমরা আরো ডিপলি যাই। তো এই সংজ্ঞা দিলে আপনার ধরেন যে সংজ্ঞায়ন হবে হচ্ছে 20%। আপনি কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে এই সংজ্ঞা দিলে 20% আপনি কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে মানুষ ক্লিয়ার হবে। তো আমরা আরেকটু আগাই, আরো আমরা 100% ক্লিয়ার করি। তো এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে আমরা এরপরের যেই কথাটা আছে, যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে মানব সম্পদকে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্যের সাথে সংযোগ সাধন করা, যাতে কার্য সম্পাদন এবং প্রতিষ্ঠানের সংহতি উন্নয়ন হয়, যা উদ্ভাবন, পরিবর্তনশীলতা এবং তুলনামূলক সুবিধা অর্জনের কাজকে ত্বরান্বিত করে। তো এইখানে আপনার যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা আপনার বইয়ে একদম লাস্টে আপনার যে সারমর্ম দেওয়া আছে ওইখানে এই সংজ্ঞাটা দেওয়া আছে। তো সংজ্ঞা বইয়ে দেওয়া আছে, এগুলো আমি এভারেজ পড়ে গেলে কোনো লাভ নেই, এটা আপনাকে বুঝাইয়া দিতে হবে, এটা হচ্ছে কাজ। তো একটু মনোযোগ দেন যে এই সংজ্ঞাতে কি বলা হয়েছে, যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা হলো মানব সম্পদকে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্যের সাথে সংযোগ সাধন করা। প্রথম কাজ হচ্ছে আমাদের যে অর্গানাইজেশনের যে মানব সম্পদ ছিল, এটাকে ম্যানেজ করার জন্য আগে থেকেই আমরা এইচআর ডিপার্টমেন্টের যেই কাজ, সেটা আগে থেকে আমরা দেখতাম যে এইচআর ডিপার্টমেন্ট অর্গানাইজেশনের যে মানব সম্পদ আছে তাদেরকে আপনার সঠিকভাবে পরিচালনা করার জন্য, তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য, অথবা তাদের কমপ্লেইন, কম্পেনসেশন,
অথবা তাদের কেরিয়ার প্ল্যানিং সবকিছু কিন্তু আগে থেকেই এখানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের বা এইচআর এর কাজটা আগে থেকেই ছিল। কিন্তু এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা আরেকটু যদি ডিপলি চিন্তা করি, এখানে কিন্তু এই কাজটার বাইরে মানব সম্পদ ব্যবস্থাপনা বা এইচআর ডিপার্টমেন্টের যে সাধারণ যে কাজ, এই কাজটার বাইরে সাধারণত এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতিষ্ঠানের যে লক্ষ্য উদ্দেশ্য আছে, এটা কিন্তু আগেও মানব সম্পদ ব্যবস্থাপনাকে যখন আমরা কাজে লাগাইতাম, আগেও কিন্তু এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্যের সাথে সংযোগ সাধন করেই কিন্তু মানব সম্পদটাকে পরিচালনা করা হতো বা ডেভেলপ করা হতো, ট্রেনিং দেওয়া হতো, কম্পেনসেশন দেওয়া হতো, ওইভাবেই কিন্তু আগেও এটাকে কাজে লাগানো হতো। কিন্তু এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এইখানে পার্থক্য কোন জায়গাতে? পার্থক্য সংজ্ঞাটাতে আরেকটু সামনে গেলে আপনি পাবেন যে মানব সম্পদকে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্যের সাথে সংযোগ সাধন করা, যাতে কার্য সম্পাদন এবং প্রতিষ্ঠানের সংহতি উন্নত হয়। এখানে প্রতিষ্ঠানের যাতে কার্যটা সম্পাদন হয় এবং প্রতিষ্ঠানের সংহতির উন্নত হয়। এই প্রতিষ্ঠানের কার্য সম্পাদন এবং প্রতিষ্ঠানের সংহতির উন্নতি বলতে আমরা এখানে বুঝাচ্ছি যা প্রতিষ্ঠানকে এখানে ইনোভেটিভ আইডিয়া, প্রতিষ্ঠানকে ফ্লেক্সিবল ওয়েতে পরিচালনা এবং প্রতিষ্ঠানকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস অর্জনের ক্ষেত্রে এখানে বাড়তি কিছু সুবিধা দিবে। এটাকে আমরা এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা বলতেছি। তো কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার এই সংজ্ঞা থেকে আপনি বুঝলেন যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে প্রতিষ্ঠানের যে মানব সম্পদ, এই মানব সম্পদকে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের সাথে সংযোগ সাধন করা এবং সংযোগ সাধন করে প্রতিষ্ঠানের যে কাজটা আছে সেটাকে ইনোভেটিভ ওয়েতে, ফ্লেক্সিবল ওয়েতে করা, যাতে আমি তুলনামূলক সুবিধা বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজেসটা এনশিওর করতে পারি। এটাই হচ্ছে আমরা বলি হচ্ছে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা। তো এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার এই সংজ্ঞায়ন আপনি যদি বুঝে থাকেন, আমরা আরো কয়েকটা সংজ্ঞা আছে, আমরা কিছু মনীষী সংজ্ঞাও পড়তে পারি। এটা আপনাদের বইয়ের শুরুতে দেওয়া আছে যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে আর কি বলা যায়। তো এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে এখানে বলা আছে যে এটা একটা কৌশল বা পন্থা যা বলে দেয় প্রতিষ্ঠানের সমন্বিত মানব সম্পদ পলিসি ও প্রয়োগ এবং মানব সম্পদের কৌশল ব্যবহার করে কিভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা যায়। তো এখানে বলা আছে হচ্ছে যে মানব সম্পদ ব্যবস্থাপনা, কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে একটা সমন্বিত, আমরা বলি হচ্ছে এখানে মানব সম্পদ পলিসি, যেটা মানব সম্পদ কৌশল ব্যবহার করে কিভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা যায় সেটা জন্য এখানে মানব সম্পদের সাথে জড়িত যে পলিসি বা এখানে কাজ যেগুলো আছে এগুলোকে সমন্বিত করা হয় বা কোঅর্ডিনেশন করা হয়। তো এই কথাটা এখানে বলা আছে। দ্বিতীয়ত এখানে বলা আছে যে এই সংজ্ঞাটাকে আবার ভাঙা হয়েছে যে এইখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে আসলে এই যে সমন্বিত পলিসির যে কথাটা বলা আছে, সমন্বিত পলিসি বলতে আমরা এখানে চারটা কাজের সমন্বয়কে এখানে বলি যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে চারটা জিনিসের সমন্বয় সাধন দরকার পড়ে। প্রথম হচ্ছে এখানে মানব সম্পদ আমি সংগ্রহ করবো কোত্থেকে, এখানে আমার স্ট্র্যাটেজি বা কৌশল খাটাইতে হবে। আমার এখানে মানব সম্পদ কিভাবে উন্নয়ন করব, এইটাতে আমার স্ট্র্যাটেজি বা কৌশল খাটাইতে হবে। এবং মানব সম্পদটা কিভাবে আমি ধরে রাখবো, রিটেন করা যেটাকে বলে, এখানে সংরক্ষণ কিভাবে করব মানব সম্পদটাকে, এইখানে আমার স্ট্র্যাটেজি লাগবে বা কৌশল লাগবে এবং মানব সম্পদের আমি সঠিকভাবে ব্যবহার করব। এই চারটা জায়গাতেই আমি সমন্বিতভাবে যখন এই চারটা জায়গাতে মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে যখন কিছু ইউনিক স্ট্র্যাটেজি বা কৌশল অ্যাপ্লাই করব, যেটা দিয়ে আমি আমার অর্গানাইজেশনের লক্ষ্য বা গোলটা অ্যাচিভ করতে পারবো, সেই স্ট্র্যাটেজি বা কৌশলগুলোকে আমি প্রয়োগ করে যখন মানব সম্পদটাকে আমার প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের দিকে যখন ধাবিত করতে পারবো, বা সেই মানব সম্পদগুলোর আমি কমিটমেন্ট আদায় করে যখন আমি আমার প্রতিষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে পারবো, তখনই আমরা এটাকে বলি হচ্ছে এটাই হচ্ছে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা, যেটা আমার অর্গানাইজেশনের মানব সম্পদগুলোকে সমন্বিত করে আমার অর্গানাইজেশনের লক্ষ্যটাকে অর্জনে সহায়তা করে থাকে। তো এখানে মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যখন এই যে সমন্বিত কাজের কথা বলি, যে পলিসি বা এখানে কিছু অ্যাপ্লিকেশনের কথা বলি, এই পলিসি এবং অ্যাপ্লিকেশনগুলো যখন আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে গ্রহণ করি, এখানে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হয়। এই নিয়ম বা রুলস রেগুলেশনগুলো আমরা আস্তে আস্তে পাবো যে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি কি প্রিন্সিপালসগুলো আমাদের ফলো করা উচিত। এই প্রিন্সিপালস 7টা প্রিন্সিপালস আছে, এটা আমরা একটু পরেই দেখব। তো এই প্রিন্সিপালসগুলা
আমরা সাধারণত প্রয়োগ করি, আমাদের দেখা যায় যে ব্যবসা প্রতিষ্ঠানের যে আমরা শর্ট অ্যানালাইসিস করি, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট। এই শর্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা দেখি যে প্রতিষ্ঠানের যে বাহ্যিক যে পরিবেশ, এই বাহ্যিক পরিবেশ কিন্তু প্রতিষ্ঠানের জন্য কিছু সুযোগ এবং চ্যালেঞ্জ দুইটাই নিয়ে আসে। তো আমরা কিভাবে আমাদের যে চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা এটাকে, বা আমরা বলি হচ্ছে এটাকে হুমকি, এই হুমকিটাকে কিভাবে আমি আমার মানব সম্পদ ব্যবহার করে কমায় আনতে পারবো, এবং আমার যে সুযোগটা আছে পরিবেশ বা এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে যেটা আমি পাবো, এই সুযোগটাকে আমি কিভাবে আমার অভ্যন্তরীণ মানব সম্পদের শক্তিটাকে কাজে লাগায় 100% ইউটিলাইজ করতে পারবো, এবং আমি আমার প্রতিদ্বন্দ্বী থেকে কিভাবে কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস বা আমরা এখানে প্রতিদ্বন্দ্বী থেকে ভালো অবস্থানে কিভাবে নিজেকে রাখতে পারবো, এই কাজগুলো কিন্তু আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখে থাকি। তো সেই কারণে আমরা এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই জিনিসগুলা সবসময় আসবে, এবং এই চ্যালেঞ্জগুলা অথবা জবাবদিহিতা নিশ্চিত করা বা এই পরিবেশ বিবেচনা করা, এই সব কিছু করেই আসলে আমাদের মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমার বিভিন্ন পলিসি এবং পলিসির প্রয়োগের ক্ষেত্রে আমার বিভিন্ন ক্ষেত্রে এইখানে সমন্বয় সাধনের প্রয়োজন পড়ে। তো আমরা কয়েকজন মনীষী সংজ্ঞা এখন দেখব, যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে বিখ্যাত কয়েকজন মনীষী সংজ্ঞা দিয়েছেন, যেমন হেনরি ও প্যাট্রিক ডি, আপনার এই দুইজন মনীষী মানব সম্পদ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন। তো তাদের এই সংজ্ঞাতে বলা আছে যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা তুলনামূলক সুবিধা অর্জনের জন্য প্রতিষ্ঠানের লোকবলকে কৌশলগত সম্পদ হিসেবে মনে করার সাথে সংশ্লিষ্ট। তো এখানে দেখেন, এখানে কিন্তু বলা আছে যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে তুলনামূলক সুবিধা অর্জনের জন্য। এই তুলনামূলক সুবিধা আপনারা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে পড়ছেন, যে তুলনামূলক সুবিধা বলতে আমরা এখানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস, দ্যাট মিন্স অ্যাডভান্টেজেস ওভার কম্পিটিটর, যে আমার প্রতিদ্বন্দ্বী থেকে আমি বেশি বা সুবিধাজনক অবস্থানে যখন আমি থাকতে পারবো, ওই অবস্থানে থেকে যখন আমি আমার ব্যবসাটা পরিচালনা করতে পারবো, যেটা আমার প্রতিদ্বন্দ্বী থেকে আমাকে বেশি বেনিফিট বা গেইন দিবে, সেটাকে আমরা বলি হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস। তো এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা এই তুলনামূলক সুবিধা অর্জনের ক্ষেত্রে সাহায্য করে, কিভাবে প্রতিষ্ঠানের লোকবলকে কৌশলগত সম্পদ হিসাবে মনে করে এবং এইগুলাকে ওইভাবেই ব্যবহার করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কিন্তু কাজে লাগিয়ে। তো এটাই হচ্ছে আমরা এই হেনরি ও প্যাট্রিক ডির সংজ্ঞা থেকে আমরা এটা পেলাম, যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা, ওনার সংজ্ঞাটা ভালো। এটা ইংরেজি যেই ডেফিনেশনটা আছে এটাও আপনাদের যদি আসে তাহলে এটা লিখে দিবেন, এটা ভালো, এই সংজ্ঞাটা ভালো, যে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ কনসার্নড উইথ সিইং দ্য পিপল অফ দ্য অর্গানাইজেশন অ্যাজ এ স্ট্র্যাটেজিক রিসোর্সেস, যে অর্গানাইজেশনের যারা এখানে হিউম্যান রিসোর্স আছে তাদেরকে আমরা স্ট্র্যাটেজিক রিসোর্স হিসেবে কল্পনা করব ফর দ্য অ্যাচিভমেন্ট অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস। আমরা এই যে তুলনামূলক সুবিধা অর্জনের জন্য আমাদের যেই হিউম্যান রিসোর্স আছে তাদেরকে যখন আমরা স্ট্র্যাটেজিক রিসোর্স হিসেবে কল্পনা করব, তখনই কিন্তু আমি এখান থেকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজেসটা অর্জন করতে পারবো। তো আপনি এখানে স্ট্র্যাটেজিক রিসোর্স যেটা আছে, আমরা জানি যে অর্গানাইজেশনে 4 ধরনের রিসোর্সের কথা আমরা জানি, যে আমরা এখানে ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, হ্যাঁ। তো এই যে আমাদের এখানে ফিজিক্যাল রিসোর্সেস থেকে আমরা শুরু করে ফিজিক্যাল রিসোর্সেস, ইনফরমেশন রিসোর্সেস, টেকনোলজিক্যাল রিসোর্সেস, তো এই যে রিসোর্সেস গুলোর কথা আমরা জানি, তো আমরা কিন্তু এই ম্যান, মেশিন, মেথড এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই রিসোর্সেস গুলা আমরা অ্যাপ্লাই করি, বা এই রিসোর্সেস গুলা ব্যবহার করে আমরা দেখা যায় যে অর্গানাইজেশনের ভিতরে আমাদের যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজেসটা এইগুলাকে ব্যবহার করে কিন্তু আমার অটোমেটিক আসে না। আমার এই যে আমরা যেটা মেশিনের কথা বললাম, অথবা আমরা এই যে ফিজিক্যাল রিসোর্সেস কথা বলি, অথবা আমার এখানে অর্গানাইজেশনে মানিটারি রিসোর্স আছে, অথবা ফাইন্যান্সিয়াল রিসোর্সেস কথা আমরা জানি, অথবা অর্গানাইজেশনে ইনফরমেশন রিসোর্স আছে, হ্যাঁ। তো এই প্রত্যেকটা রিসোর্সেস কিন্তু অর্গানাইজেশনে এখানে বস্তুগত রিসোর্সেস, এগুলা কিন্তু অর্গানাইজেশনে কোনো কম্পিটিটিভ ভ্যালু অ্যাড করে না। এই 3টা রিসোর্সকে যখন আমি হিউম্যান রিসোর্স দ্বারা বা আমার হিউম্যান রিসোর্সটাকে যদি আমি ওইভাবে ক্যাপাবল করতে পারি ট্রেনিং এবং ডেভেলপমেন্টের মাধ্যমে, যাতে এই 3টা রিসোর্সকে সমন্বয় করে এটা অর্গানাইজেশনের বেটার একটা পজিশন বা অর্গানাইজেশনটাকে বেনিফিটের দিকে নিয়ে যেতে পারে, তখনই কিন্তু আমি বলতে পারি যে এইখানে এই হিউম্যান রিসোর্সটা স্ট্র্যাটেজিক রিসোর্স হিসেবে
আমার অর্গানাইজেশনে ব্যবহৃত হয়েছে। তো সেই কারণে আমরা স্ট্র্যাটেজিক রিসোর্স বলতে আমরা হিউম্যান রিসোর্সের এখানে কৌশলগত ব্যবহারটাকেই বলি, যে মানব সম্পদের কৌশলগত ব্যবহারটা যদি আমি করতে পারি, সেই ক্ষেত্রে আমার অর্গানাইজেশন অন্যান্য যে রিসোর্সেস গুলো আছে, যেটা বস্তুগত অবস্তুগত সবগুলা রিসোর্সেস কিন্তু প্রপার ভাবে ইউটিলাইজ হবে। এবং প্রপার ভাবে যদি আমি প্রত্যেকটা রিসোর্স ইউটিলাইজ করতে পারি, আমার মানব সম্পদ ব্যবস্থাপনাটাকে কাজে লাগায়, এটা কিন্তু আমাকে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস দিবে, আমার কম্পিটিটর থেকে ভালো পজিশনে আমাকে নিয়ে যাবে। তো এই হচ্ছে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার মূল কথা। তো এখানে রাইট এবং ম্যাকমার একটা সংজ্ঞা আছে, তো উনার সংজ্ঞাটা আমরা একটু পড়ে নেই। যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা হলো পরিকল্পিত মানব সম্পদ উন্নয়ন এবং কার্যক্রমের ধরন যা প্রতিষ্ঠানকে এর লক্ষ্য অর্জনে সক্ষম করে তোলে। তো এখানে উনি যে সংজ্ঞাটার কথা বলেছেন, যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে পরিকল্পিত মানব সম্পদ উন্নয়ন ও কার্যক্রমের ধরন। যে আমি এখানে করে দিয়েছি, কালার করে দিয়েছি, যে পরিকল্পিত মানব সম্পদ উন্নয়নের কথা বলেছে। যে কৌশলগত মানব সম্পদ, যখন আপনি এই আইডিয়াতে আসবেন, কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার মূল কথাই হচ্ছে যে আমার হিউম্যান রিসোর্সটা তাকে কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল সচরাচর যেভাবে হিউম্যান রিসোর্স আমরা অর্গানাইজেশনে এইচআর ডিপার্টমেন্ট কর্তৃক ম্যানেজ হইতে দেখি, ওইভাবেই কিন্তু আমরা এখানে ম্যানেজ করতে পারবো না। আমাদের এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা হিউম্যান রিসোর্সটাকে কিন্তু একটা স্ট্র্যাটেজিক রিসোর্স হিসেবে আমাকে এটাকে ব্যবহার করতে হবে। মানে এটাকে আমার এরকম ভাবেই এক্সপার্টাইজ করে আমার গড়ে তুলতে হবে, যাতে এই হিউম্যান রিসোর্স গুলো কমিটেড থাকে, অর্গানাইজেশনের গোল ওরিয়েন্টেড হয় এবং অর্গানাইজেশনটাকে তারা নিজের ভিতরে লালন করে। তাহলেই দেখা যাবে যে অর্গানাইজেশনটাকে যখন তারা অর্গানাইজেশনটাকে যখন তারা নিজের ভিতরে ধারণ করবে, অর্গানাইজেশনের গোলস, অবজেক্টিভস অথবা ভিশন মিশন যেটা আছে, এটা যখন তারা সবসময় তাদের ভিতরে এটা যখন থাকবে, তখনই কিন্তু তাদেরকে দিয়ে আমি অর্গানাইজেশনের যেই লক্ষ্য বা উদ্দেশ্য সেটা অর্জন করাতে পারবো। তো সেই কারণেই আমরা এখানে এই পরিকল্পিত মানব সম্পদ উন্নয়নের কথা, এখানে যে রাইট এন্ড ম্যাকমার যে সংজ্ঞাটা আছে, উনার এই সংজ্ঞাটাতে কিন্তু আসে যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে পরিকল্পিত মানব সম্পদের উন্নয়ন। যে মানব সম্পদটাকে আমার প্ল্যানিং ওয়েতে বা প্ল্যানেট ওয়েতে কিন্তু আমার এটাকে ডেভেলপ করতে হবে, এবং কার্যক্রমের উন্নয়ন এবং এটার সাথে জড়িত কার্যক্রমের ধরন যা প্রতিষ্ঠানকে লক্ষ্য অর্জনে সক্ষম করে। তো ওনার সংজ্ঞাটাও সহজ। তো এভাবে আমরা এখানে অনেকগুলো সংজ্ঞা আছে, সংজ্ঞা নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা একটু, আপনাদের বই আছে যেহেতু এটা ই বুকস থেকে নেওয়া, আপনারা ই বুকে এটা একটু দেখে নেবেন সংজ্ঞাটা ভালো করে। তো আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, আসলে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে আমরা একদম লাস্টে যদি চলে আসি, যে আমরা একদম পরিশেষে বলতে পারি যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা হলো মানব সম্পদকে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্যের সাথে সংযোগ ঘটানো, যাতে কার্য সম্পাদন এবং প্রতিষ্ঠানের সংহতি উন্নয়ন সাধন করা যায়, যা উদ্ভাবন, পরিবর্তনশীলতা এবং তুলনামূলক সুবিধা অর্জনের কাজকে ত্বরান্বিত করে। তো এটা আমরা এই সংজ্ঞাটা প্রথমেও আমি দিয়েছি এবং এই সংজ্ঞাটা শেষও আপনাদেরকে মনে করায় দিয়েই আমি এই মানব সম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞায়নটা শেষ করলাম। যে মানব সম্পদ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞায়নটা শেষ হলো। তো কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার মূল কথা এতক্ষণ আমরা যেটা বুঝলাম, যে যেহেতু আমরা অর্গানাইজেশনে দেখি যে আপনার পরিকল্পনা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে যে কাজগুলো বাস্তবায়ন হয়, সেটা কিন্তু আপনার মানব সম্পদ ছাড়া হয় না। মানব সম্পদই যেহেতু আপনার প্রতিষ্ঠানের প্রত্যেকটা কাজ এখানে সম্পাদনের সাথে জড়িত, এবং মানব সম্পদ দিয়ে যেহেতু আমি প্রতিষ্ঠানের কৌশল পরিকল্পনা তৈরি করি, এবং মানব সম্পদ দিয়ে যেহেতু আমি এখানে প্রতিষ্ঠানের তুলনামূলক সুবিধা অর্জন করি, সেই কারণেই আমরা বলি যে এইখানে আমার মানব সম্পদটাকে আমার কিন্তু কৌশলগতভাবেই ব্যবহার করতে হবে। তো সেই কারণে আমাদের এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার এই নতুন আমাদের এই কোর্সটা ডিজাইন করা, যেটা আসলে মানব সম্পদটাকে কিভাবে কৌশলীভাবে ব্যবহার করে অর্গানাইজেশনের তুলনামূলক সুবিধা অর্জন করে লং টার্ম একটা প্রফিট অর্গানাইজেশনকে দেওয়া যায়, এই সুবিধাটা কিন্তু এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা দিয়ে থাকে। তো আমাদের এইখানে সংজ্ঞায়ন এখানে শেষ। তো আপনাদের এই সংজ্ঞায়ন শেষ হয়ে গেলে আপনাদের এখানে যারা যারা আছেন তাদের সাথে আমি দুই একজনের সাথে একটু কথা বলি, যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়ে আসলে আপনারা এতক্ষণ যে আলোচনা, এটা থেকে আপনারা কি বুঝলেন।
আচ্ছা, আমাদের সাথে জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা আমি দুই একজনের সাথে একটু কথা বলি। আচ্ছা, সিদ্দিকুল ইসলাম, এমডি সিদ্দিকুল ইসলাম, যেহেতু আপনি একদম সামনেই আছেন, আপনার সাথে একটু কথা বলি যে আপনি কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়ে এতক্ষণ যা আলোচনা, এটা থেকে আসলে কি বোঝা গেল? এখানে বোঝা গেল স্যার যে এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা করে কোনো কিছু কাজ করতে গেলে যে কিছু কৌশল নিতে হবে এবং জনবল একখানে করে যে কাজটা তৈরি করতে হবে, সেই এই যে লোকগুলোকে পরিচালনার জন্য যে কৌশলটা ব্যবহার করা হয় সেটাকে স্যার মানব সম্পদ কৌশল বলা হয়। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি মোটামুটি কিছুটা আইডিয়া পাওয়া গেছে। আচ্ছা, এরপরে আর কেউ বলতে চান কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে আপনি কি বুঝেছেন এতক্ষণের আলোচনা থেকে? যে কেউ একজন, একজনের, হ্যাঁ বলেন, যে কেউ একজন বললে আমরা শেষ করে দিব, আমরা এরপরের টপিকে যাব। যে কেউ একজনে বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন। আসলে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে যে কোনো একটি অর্গানাইজেশনের এই উদ্দেশ্য এবং লক্ষ্যকে এই সামনে রেখে এবং প্রতিষ্ঠানের কার্য সম্পাদনকে উন্নত বা ত্বরান্বিত করতে হবে। দ্যাট ইজ কল স্ট্র্যাটেজিস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আচ্ছা, ঠিক আছে, এখন আসলে যতটুকু আপনারা শুনেছেন, শুনে আসলে একটা জিনিস সম্পর্কে আইডিয়া পাওয়া যায় 25 থেকে 30%। এটা অনেকেই জানেন, আপনারা এইচআর করছেন, তো শুনে 20 থেকে 25%। আপনি ইনস্ট্যান্ট শুনে মনে রাখা, যাদের একদম ব্রেন খুব শার্প, তারা 20 থেকে 25% মনে রাখতে পারে। এছাড়া এভারেজ যারা আছে 10 থেকে 15%। তারপরে আপনারা যতটুকু মনোযোগ দিয়েছেন, আমি আসলে এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা আমার সাথে আছেন কিনা বা মনোযোগ দিচ্ছেন কিনা ওইটা জানার জন্য। সংজ্ঞায়ন সবাই যে করতে পারবেন বা সবাই যে বুঝেছেন, এটা আমার মূল লক্ষ্য না। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ সবাইকে যারা যারা এখানে উত্তর দিয়েছেন। তো আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার এতক্ষণের যে আলোচনা, আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা আপনি যখন সংজ্ঞা লিখতে যাবেন, এই যে আমি পরিশেষে যেই কথাটা আপনার বলে শেষ করলাম, যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞা লিখতে গেলে আপনি কিন্তু এই জিনিসগুলো আনবেন, যে আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা বলতেই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্যের সাথে মানব সম্পদটার আপনার সমন্বয় সাধন করতে হবে। মানে আমরা প্রতিষ্ঠানের যে লক্ষ্য উদ্দেশ্য, সেটা মানব সম্পদ ছাড়া কিন্তু কখনই করা যাবে না। মানে মানুষ ছাড়া কিন্তু আপনি প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জন করতে পারবেন না। যদিও অদূর ভবিষ্যতে আমরা বলতেছি যে আমাদের চতুর্থ বিপ্লব যেটা হবে, আমাদের যেহেতু টেকনোলজি বা ডিজিটাল যুগ আসতেছে, ডিজিটাল বিপ্লব বা আমরা টেকনোলজির বিপ্লব আমরা দেখতেছি, চতুর্থ বিপ্লব হবে ওইটাই, যে মেশিনই সবকিছু করে ফেলবে। তখন বা ওই সময় আসার আগে এখন পর্যন্ত আমরা যেটা দেখি, যে অর্গানাইজেশনের আপনি যদি লক্ষ্য বা উদ্দেশ্য যদি আপনি অর্জন করতে চান, মানুষ ছাড়া এটা সম্ভব না। তো সেই কারণে আপনি সংজ্ঞাটা লিখতে গেলে সংজ্ঞাটা শুরু করবেন এইভাবে, যে মানব সম্পদকে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের সাথে সংযোগ ঘটানো। এতে কিন্তু আপনার সংজ্ঞা শেষ হয়ে যায় না, শুধু সংজ্ঞাটা শুরু হইলো। তো আপনি যেহেতু কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা বলতেছেন, সেই কারণে মানব সম্পদ এবং কৌশল এই দুইটা কিন্তু আপনার সংজ্ঞার ভিতরে থাকতে হবে। তো এই কারণে সংজ্ঞাটা এইভাবে লিখবেন যে মানব সম্পদকে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্যের সাথে সংযোগ ঘটানো, যাতে কার্য সম্পাদন এবং প্রতিষ্ঠানের, আপনি এখানে প্রতিষ্ঠানের উন্নয়নে লিখেন, সংহতির উন্নয়ন বা প্রতিষ্ঠানের উন্নয়ন যেটাই লিখেন কোনো সমস্যা নাই, যাতে প্রতিষ্ঠানের কার্য সম্পাদন এবং প্রতিষ্ঠানের উন্নয়ন সাধন হয়। এই প্রতিষ্ঠানের কার্য সম্পাদন এবং প্রতিষ্ঠানের উন্নয়ন সাধন হয়েছে, এটা আপনি বুঝবেন কিভাবে? যদি আপনার প্রতিষ্ঠানের মানব সম্পদ যারা আছে, তারা যদি আপনার এখানে ইনোভেটিভ কোনো আইডিয়া নিয়ে আসতে পারে, তারা যদি নতুন নতুন কোনো আপনাকে ধারণা দেয় বা নতুন নতুন ব্যবসার যদি সুযোগ তৈরি করে দেয়, তাহলে বুঝবেন যে আপনার এই যে মানব সম্পদ, এটা আপনার প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের সাথে আপনার একত্রিত হয়েছে। কারণ ইনোভেটিভ আইডিয়া ছাড়া আপনি কিন্তু বর্তমান মার্কেট প্লেসে কিন্তু টিকে থাকতে পারবেন না। যেমন আমরা নোকিয়ার কথা জানি, নোকিয়া কিন্তু আপনার 2016, 17, 18, 19, 20 এই সময়গুলোতে কিন্তু নোকিয়া বাজারে ছিলই না। নোকিয়ার মার্কেটটা কিন্তু নষ্ট হয়ে গেছে এই যে ইনোভেটিভ আইডিয়া এটাকে ধরতে না পারার কারণে। টাচ মোবাইল অথবা আপনার এই যে সেলফি ক্যামেরা, ব্যাক ক্যামেরা, এগুলো কিন্তু সবার আগে কিন্তু নোকিয়াই এনেছে। এছাড়াও হিটাচিও ছিল,
আবার এখানে আইফোনও ছিল, কিন্তু অ্যাভেলেবেল কিন্তু নোকিয়ার কাছেই ছিল। কিন্তু নোকিয়া কিন্তু এই যে জি, আমাদের, নোকিয়াটা প্রিয়, সবারই প্রিয় ছিল। হ্যাঁ, কিন্তু নোকিয়া কিন্তু মার্কেট থেকে আউট হয়ে গেছে। এখন কিন্তু নোকিয়ার কোনো ফোন সেট আমরা দেখি না। এর একটাই কারণ, সেটা হচ্ছে ইনোভেশনের সাথে নোকিয়ার কিন্তু এখানে ইনোভেটিভ আইডিয়ার সাথে কিন্তু নোকিয়ার এখানে কানেকশনটা ছিল না। সেটা হচ্ছে যে আমরা জানি যে অ্যান্ড্রয়েড সেটগুলা আপনার অপারেটিং সিস্টেম ছাড়া চলে না, যেমন কম্পিউটার অপারেটিং সিস্টেম ছাড়া চলে না, অ্যান্ড্রয়েড সেটগুলোও যেটা টাচ স্ক্রিন সেটা কিন্তু অপারেটিং সিস্টেম ছাড়া চলে না। হ্যাঁ, আইফোন আইওএস অপারেটিং সিস্টেম আছে, কিন্তু নোকিয়ার অপারেটিং সিস্টেম যেটা ছিল এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ছিল, যেটা আমরা কম্পিউটারে চালাই। তো এইটা কিন্তু আপনার ওয়ার্ল্ড ওয়াইড এত জনপ্রিয় ছিল না। অ্যান্ড্রয়েড সিস্টেমটা এখানে যে কোনো অ্যাপস সহজেই ডাউনলোড করে ব্যবহার করা যায়। এই কারণে স্যামসাং, সিম্ফনি, নর্মাল যে ফোনগুলো আছে ওয়ালটন, তারা কিন্তু জনপ্রিয় হয়ে গেছে আপনার এই অ্যান্ড্রয়েড ভার্সনটা ইউজ করার কারণে। তো এই কারণে আমরা বলি যে প্রতিষ্ঠানের যে মানব সম্পদ, এদেরকে আপনি প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের সাথে কিন্তু আপনার সংযোগ ঘটাতে হবে। সংযোগ ঘটাইছেন এবং সংযোগ হয়েছে, এটা আপনি বুঝবেন কিভাবে? যদি আপনার প্রতিষ্ঠানের কার্য সম্পাদন হয় এবং যদি আপনার প্রতিষ্ঠানটার উন্নতি সাধন হয়। এখন আপনার প্রতিষ্ঠানের কার্য সম্পাদন হয়েছে এবং প্রতিষ্ঠানের উন্নতি সাধন হয়েছে, সেটা আপনি বুঝবেন কিভাবে? এটা বুঝার একটাই উপায়, যদি আপনার প্রতিষ্ঠানে যারা এমপ্লয়ি আছে তাদের ভিতরে যদি ইনোভেটিভ আইডিয়া আসে, তারা যদি ক্রিয়েটিভ হয়, আপনার অর্গানাইজেশনকে যদি তারা কোনো কিছু দিতে পারে, তখন বুঝবেন যে আপনার মানব সম্পদটা আপনার স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স হয়েছে বা স্ট্র্যাটেজিক রিসোর্স হয়েছে। এবং তাদেরকে কাজে লাগাই আপনি কিন্তু এখানে ফ্লেক্সিবল ওয়েতে আপনি অর্গানাইজেশন চালাতে পারবেন এবং আপনি তুলনামূলক সুবিধা বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যেটা আছে সেটা অর্জন করতে পারবেন। এই হচ্ছে আমার স্ট্র্যাটেজিক মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদের সংজ্ঞায়ন এবং ডিটেলস আলোচনা। তো আমরা এরপরে চলে যাব। এরপরে হচ্ছে আমাদের কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার এই যে সংজ্ঞার কিছু বৈশিষ্ট্য আছে, এটা আপনাদের বইও দেওয়া আছে, আপনারা এটা একটু দেখে নিয়ে। সংজ্ঞায়ন নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে, প্রায় 30 মিনিটের উপরে সংজ্ঞায়ন নিয়ে আলোচনা হয়েছে। তো এটার বৈশিষ্ট্যগুলো আপনি দেখে নিতে পারবেন। এতক্ষণ যা আলোচনা করছি এটার ভিতর থেকে এগুলা চলে আসে। তো এরপরে হচ্ছে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার অভ্যুদয়ের ইতিহাস, যে আমরা এটাকে বলি হচ্ছে ক্রমবিবর্তন, যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা আসলো কিভাবে। তো আমরা যখন আমাদের এই যে মানব সম্পদ ব্যবস্থাপনার ইতিহাস দেখি, এই মানব সম্পদ ব্যবস্থাপনার ইতিহাসের আগের ইতিহাস হচ্ছে আমরা কর্মী ব্যবস্থাপনার ইতিহাস জানি। যে আগে যখন আপনার ইংল্যান্ডে যখন 1800 শতকের শেষের দিকে যখন শিল্প বিপ্লব হইল, শিল্প বিপ্লবের পরেই কিন্তু আপনার প্রচুর পরিমাণে আপনার কলকারখানা স্থাপন হইলো এবং ওইখানে আপনার যারা এমপ্লয়ি আছে তাদেরকে ম্যানেজ করার জন্য কিন্তু আপনার এইখানে কর্মী ব্যবস্থাপনার উদ্ভব হইল। যে কর্মী ব্যবস্থাপনা করা লাগবে বা কর্মীদেরকে আপনার প্রপার ওয়েতে চালানোর জন্য এখানে একটা ম্যানেজমেন্ট সিস্টেম দরকার। তো এইটা কিন্তু তখন থেকে ফিল শুরু হইলো এবং এই কর্মী ব্যবস্থাপনা নিয়ে একদম আপনার ধরেন আমরা যেটা বলি যে ডিটেলস কর্মী ব্যবস্থাপনা কিভাবে করা যাবে বা আমরা পার্সোনাল ম্যানেজমেন্ট কিভাবে করা যায়, এটা নিয়ে ইন ডিটেলস আলোচনা বা ইন ডিটেলস আপনার এখানে তথ্য উপাত্ত বা নীতি বা বিভিন্ন ধরনের থিওরি আসা শুরু হয় হচ্ছে এই 1930 থেকে 1940-এর ভিতরে। তো এই 1930 থেকে এই 1940 থেকে এই কর্মী ব্যবস্থাপনা নিয়ে আপনার আলোচনাটা শুরু হয়। তো এটা আপনি মনে রাখবেন কিভাবে যে এই ক্রমবিবর্তনটা আসলো কিভাবে, এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে যে আপনি মনে রাখবেন হচ্ছে 1800 শতকের শেষের দিকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে। তো 1800 শতক শেষ হয়ে গেলে আপনার শুরু হয়ে হচ্ছে 19 শতক। তো 19 শতকের শুরুর দিকে মানে 1930 থেকে 1940 যখন আপনার শিল্প কারখানা স্থাপিত হইলো, প্রচুর পরিমাণে এখন মেশিন স্থাপন হইলো এবং মেশিনের সাথে সাথে মেশিনগুলোকে কন্ট্রোল করার জন্য মানুষও যখন এখানে শিল্প কারখানায় কাজ শুরু করলো, তখনই আপনার মানুষকে মেশিনের সাথে কন্ট্রোল করার জন্য কিন্তু এখানে ম্যানেজমেন্টের দরকার। তো সেই কারণেই আমাদের এখানে 1930 থেকে 1940 আমরা দেখি যে এই কর্মী ব্যবস্থাপনাটার উদ্ভব হয়। এই যে কর্মী ব্যবস্থাপনার উদ্ভব, এই কর্মী ব্যবস্থাপনার উদ্ভবটা কিন্তু আমরা ম্যানেজমেন্টের উদ্ভবের সাথেও অনেকটা লিঙ্ক দেখি। যে আমরা ক্লাসিক্যাল থিওরির কথা জানি, ঠিক আছে, ম্যানেজমেন্টের যে ক্লাসিক্যাল থিওরি অথবা ক্লাসিক্যাল থিওরির দিকে যাওয়ার দরকার নেই, সহজ ভাষায় যেটা আমরা বলি যে আমরা হেনরি ফেওলের 14 প্রিন্সিপাল জানি। যে আপনার এই আমরা যে অর্গানাইজেশন চালাই, অর্গানাইজেশনকে চালানোর জন্য এই যে শিল্প বিপ্লবের ফলে যেসব অর্গানাইজেশন গুলো হইলো,
এই অর্গানাইজেশন গুলাকে চালানোর জন্য আপনার হেনরি ফেওল কিন্তু সে ছিল হচ্ছে ইঞ্জিনিয়ার। সে অনেক দিন গবেষণা করে সে বের করছে যে অর্গানাইজেশনটাকে কিভাবে স্মুথ ভাবে চালানো যায়। তো সেই কারণেই উনি 14টা প্রিন্সিপালস কিন্তু সে বের করছে যে অর্গানাইজেশনটাকে কিভাবে চালানো যায়। তো এই 14টা প্রিন্সিপালস এর ভিতরে আপনি যদি দেখেন এখানে 14টা প্রিন্সিপালস এর ভিতরে সবগুলা প্রিন্সিপাল, মোটামুটি সবগুলা প্রিন্সিপালই আপনি বলতে পারবেন যে মানুষকে নিয়ে, যে কিভাবে মানুষকে আসলে কন্ট্রোল করা যায়। যেমন এখানে প্রথম যে প্রিন্সিপালটা আছে সেটা হচ্ছে আপনার এই আমরা বলি হচ্ছে সময় বিভাজন বা এখানে স্পেশালাইজেশন অফ ওয়ার্ক, যে আপনার মানুষ সবাই সব কাজ করবে না বা সবাই সব কাজে এক্সপার্ট হওয়ার দরকার নাই, যে যে কাজে এক্সপার্ট তারে দিয়ে সেই কাজটা আমি করাবো। যেমন একটা প্রতিষ্ঠান যদি শুধুমাত্র চেয়ার টেবিল বানায় তাহলে একজন শুধু কাঠ কাটবে, শুধু কাঠই কাটবে, সে আর কিছু করবে না। আরেকজন শুধু কাঠ রান্না করবে, আরেকজন শুধুমাত্র প্যারে কি বসাবে, আরেকজন শুধুমাত্র রং করবে। তো এগুলোই হচ্ছে স্পেশালাইজেশন। তো এটাতে কিন্তু আপনারা যদি দেখেন যে আমরা হেনরি ফেওলের যদি আধুনিক ব্যবস্থাপনার কথা বলি যে অর্গানাইজেশনকে কিভাবে চালাইতে হবে, এখানে কিন্তু উনি মানুষকে কিভাবে চালানো যাবে বা মানুষকে কিভাবে চালাইতে হবে এই বিষয়টা নিয়েই কিন্তু উনি কথা বলছে। তো সেই কারণে আমরা এখানে কর্মী ব্যবস্থাপনার যে আইডিয়াটা, এটা কিন্তু হেনরি ফেওলের 14 প্রিন্সিপালস বা অর্গানাইজেশনের ব্যবস্থাপনার যে আইডিয়া বা আমি অর্গানাইজেশনকে কিভাবে চালাবো এই আইডিয়া থেকেই কিন্তু আসছে। তো সেই কারণে আমরা কর্মী ব্যবস্থাপনাকে আমরা হেনরি ফেওলের আধুনিক ব্যবস্থাপনা থেকে কিন্তু আলাদা করতে পারি না। আবার এখানে আপনি যদি এফডব্লিউ টেইলরের কথা বলেন, এফডব্লিউ টেইলরকে কিন্তু আপনারা পড়ে আসছেন ব্যবস্থাপনাতে। এফডব্লিউ টেইলরকে আমরা বলি হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য। উনিও কিন্তু এখানে মানুষের যে কাজ করার যে সিস্টেম এটা নিয়ে গবেষণা করছে, যে মানুষ একটা কাজ করতে গেলে সে কতবার নড়ে, সে মোশন স্টাডি করছে। মোশন স্টাডি আমরা জানি এখানে গিলবের্ট দম্পতি যে আছে, উইলিয়াম এন্ড লিলিয়াম গিলবের্ট, তারা কিন্তু মোশন স্টাডিটা করছে। কিন্তু মোশন স্টাডিটা করার আগে কিন্তু আইডিয়াটা আসছে হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা থেকে, যে আমার প্রত্যেকটা কাজে কিভাবে বৈজ্ঞানিক ধ্যান ধারণা ইউজ করা যায়, যে আমার কোনো কাজ আমি অযথা করব না, সবগুলা কাজই বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে হবে। আমি কর্মী নির্বাচন করব, এখানেও বৈজ্ঞানিক ব্যবস্থা ব্যাখ্যা থাকতে হবে বা বৈজ্ঞানিক উপায় অবলম্বন করতে হবে, যেটা আপনার সব জায়গাতে সর্বক্ষেত্রে সমানভাবে অ্যাকসেপ্টেড হবে। তো এইভাবে আমরা দেখি যে এই এফডব্লিউ টেইলরের যেই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, উনি এখানে প্রত্যেকটা কাজে মানুষের প্রত্যেকটা কাজে কিভাবে বিজ্ঞান নির্ভর করা যায় এই কাজটা কিন্তু উনি করেছেন। যে কর্মী সংগ্রহ করা, কর্মীদেরকে ট্রেনিং দেওয়া এবং কে কোন কাজটা করবে, অধিকতর গুরুত্বপূর্ণ কাজ ম্যানেজার করবে এবং অন্য কাজ আপনার কর্মীরা করবে, এইগুলা কিন্তু এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা থেকে আমরা পেয়েছি। তো আপনি হেনরি ফেওল বলেন, এফডব্লিউ টেইলর বলেন, তারা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যবস্থাপনার যে কাজগুলো আছে এটা মানুষ ছাড়া হবে না। তো এই কারণে মানুষ ওরিয়েন্টেড বা মানুষকে কিভাবে ম্যানেজ করা যায় এই থিওরিগুলো কিন্তু তারা দিয়েছেন। তো তাদের থেকে ওই সমসাময়িক তারা ছিলেন হচ্ছে আপনার 1910 থেকে আমরা 1940 পর্যন্ত এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এবং আমাদের যে আধুনিক ব্যবস্থাপনা এই থিওরিগুলো আবিষ্কার হতে দেখি। তো আপনি এখানে দেখেন 1930 থেকে 40 আমাদের কার্য ব্যবস্থাপনা যেটা আছে, এই কার্য ব্যবস্থাপনার আইডিয়াটা কিন্তু ওই সময় থেকেই আসা। তো সেই কারণেই আমরা 1930 থেকে 40 আমরা কার্য ব্যবস্থাপনার ব্যাপক ব্যবহার আমরা অর্গানাইজেশনগুলোতে হতে দেখি। এবং এই কার্য ব্যবস্থাপনার সাথেই আমরা দেখি যে কার্য ব্যবস্থাপনা এইটার যখন আইডিয়াটা আসে, বিভিন্ন প্রতিষ্ঠান এই কার্য ব্যবস্থাপনার এই কর্মী ব্যবস্থাপনার আইডিয়াটা যখন আসে, বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এই কর্মী ব্যবস্থাপনাটা ব্যবহারও শুরু করে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে আপনাদের বই দেওয়া আছে যে 1947 সালে কিন্তু প্রথম কর্মী ব্যবস্থাপনা বিভাগ চালু করে হচ্ছে আপনার এখানে ভারতের টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, টিসকো যেটা আমরা বলি, টিসকো কিন্তু আপনার এই কর্মী ব্যবস্থাপনাটা প্রথম চালু করে 1947 সালে। তো এইভাবে প্রত্যেকটা অর্গানাইজেশনেই আপনার আমরা হেনরি ফেওল এবং এফডব্লিউ টেইলরের যে নীতিগুলো আছে, যেটা মানুষ সম্পদকে কন্ট্রোল করার সাথে জড়িত, ওইটা থেকেই তারা এখানে কর্মী ব্যবস্থাপনাটা কিভাবে করা যায়। কর্মী ব্যবস্থাপনা বলতে এইখানে এই লেভেলে 1930 থেকে 1940 সময়ে এখানে লাইন ম্যানেজার যারা ছিল অথবা এখানে ফিল্ড লেভেলের ওয়ার্কার যারা ছিল বা ফোরম্যান যাদেরকে আমরা বলি, যারা এখানে ওয়ার্কারদের সাথে সরাসরি এখানে কাজে জড়িত থাকে বা ওয়ার্কারদের লিডার হিসেবে যারা কাজ করে, তাদেরকে কিভাবে ম্যানেজ করা যায় এই কাজটা এই কার্য ব্যবস্থা এই কর্মী ব্যবস্থাপনার মাধ্যমে করা হইতো। তো ওইটাকে আমরা বলি হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট। তো এই কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে সাধারণত এই লাইন ম্যানেজমেন্ট, লাইন লেভেল ম্যানেজার
অথবা এখানে লোয়ার লেভেল এখানে যারা এমপ্লয়ি বা ওয়ার্কার আছে তাদেরকে ম্যানেজ করার জন্য এই কর্মী ব্যবস্থাপনাটার উদ্যোগ হয়। তো এই কর্মী ব্যবস্থাপনার পরবর্তীতে আমরা কর্মী ব্যবস্থাপনাতে মানব সম্পদ ব্যবস্থাপনা দেখি যে এটা আস্তে আস্তে সময় লাগে। 1970 সালের শুরুতে আপনার কর্মী ব্যবস্থাপনা থেকে মানব সম্পদ ব্যবস্থাপনার দিকে আপনার এটার মূল নেয়, যে শুধুমাত্র লোয়ার লেভেল বা লাইন ম্যানেজার এতটুকু পর্যন্তই আপনার মানুষ কাজ করে না, এর উপরেও আমরা জানি যে এখানে মানব সম্পদ ব্যবস্থাপনার দরকার পড়ে। যেমন আমরা মিডল লেভেল ম্যানেজমেন্ট আছে, আবার টপ লেভেল ম্যানেজমেন্টও আছে। তো আমরা এই যে মিডল লেভেলে যারা কাজ করে তাদেরও ব্যবস্থাপনার দরকার পড়ে, উপরের লেভেলে যারা আছে তাদেরও ব্যবস্থাপনার দরকার পড়ে। তো সেই ক্ষেত্রে এখানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের আপনার আইডিয়াটা চলে আসে। আমাদের এখানে আর 1 মিনিট সময় বাকি আছে, ঠিক আছে? 1 মিনিট পরে এটা কেটে যাবে। 1 মিনিট পরে কেটে গেলে আপনারা আবার এই সেম ভাবেই প্রবেশ করবেন, ঠিক আছে? 1 মিনিট পরে এটা কেটে যাবে। তো আমরা কর্মী ব্যবস্থাপনাটা থেকে মানব সম্পদ ব্যবস্থাপনাটা একটু শেষ করি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা এখানে কর্মী ব্যবস্থাপনা থেকে একটু উন্নতর রূপ হচ্ছে যে আমরা অনেকেই বলে যে কর্মী ব্যবস্থাপনা আর মানব সম্পদ ব্যবস্থাপনা একই, শুধুমাত্র নাম পরিবর্তন হয়েছে। যে কর্মী ব্যবস্থাপনা যেটা আগে ছিল এটাকে বর্তমানে মানব সম্পদ ব্যবস্থাপনা হিসাবে ডাকা হয়, যেখানে অর্গানাইজেশনে মানব সম্পদ এখানে আমরা বলি হচ্ছে টপ লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত প্রত্যেকটা লেভেলেই আমরা কিভাবে মানব সম্পদ সংগ্রহ করব, তাদেরকে কিভাবে নির্বাচন করব, তাদেরকে কিভাবে উন্নয়ন করব, তাদের কিভাবে কম্পেনসেশন বা মজুরির ব্যবস্থা করব, তাদের কিভাবে আমরা কেরিয়ার প্ল্যানিং করব, তাদেরকে কিভাবে ট্রেন আপ ডেভেলপমেন্ট করব, তাদেরকে কিভাবে ধরে রাখবো। আচ্ছা, আমরা রেকর্ড অন করে দিলাম। তো আমাদের এখানে আমরা মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়ে যেটা বলতেছিলাম যে 1970-এর শুরুতে আপনার মানব সম্পদ ব্যবস্থাপনাটা আপনার আবির্ভাব হয়, এবং মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা দেখি যে আপনার অনেকেই অবদান রেখেছেন মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে। তো মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে যাদের যাদের অবদান আছে এইগুলো আপনারা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা পড়েছেন, তো আমি আর ওদিকে যাচ্ছি না। তো মানব সম্পদ ব্যবস্থাপনা, কর্মী ব্যবস্থাপনা থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা কিভাবে আসলো সেটা আমরা সচরাচরই বুঝি যে আপনাদের যুগের যে চাহিদা, যে আমরা কর্মী ব্যবস্থাপনা যখন শুরু হয় সেটা হচ্ছিল একদম আমরা শিল্প বিপ্লবের ঠিক 10 থেকে 15 বছরের পরে, যখন কর্মীদের আপনার কোনো না কোনোভাবে আপনার অর্গানাইজেশনের ভিতরে তাদের সুযোগ সুবিধা দাবি দেওয়া অথবা তাদের কম্পেনসেশন এইগুলো নিয়ে কোনো না কোনোভাবে তাদের ভোগান্তি হইতো বা তাদের অভাব অভিযোগ ছিল। এটা নিয়েই একটা অর্গানাইজেশন আরেকটা অর্গানাইজেশনের সাথে অথবা অর্গানাইজেশনের ভিতরে দ্বন্দ্ব হইতো। তো এই কারণেই আমাদের কর্মী ব্যবস্থাপনার উদ্ভব হয়। তো এই কর্মী ব্যবস্থাপনাটাই পরবর্তীতে মানব সম্পদ ব্যবস্থাপনাতে আসে, এই কারণে যে কর্মী ব্যবস্থাপনাটাকেই আপনি যদি ভালোভাবে করতে পারেন এটা কিন্তু আপনার অর্গানাইজেশনে একটা এক্সট্রা বেনিফিট অ্যাড করবে। যেমন আমরা জানি যে আপনি বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আশেপাশে দেখেন, যে আমরা যদি সহজ এক্সাম্পল যেটা আছে, সহজ এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানো সহজ, সেটা হচ্ছে আমরা যদি বলি যে সরকারি প্রতিষ্ঠান আর বেসরকারি প্রতিষ্ঠান। তো আপনি মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখেন সরকারি প্রতিষ্ঠান আর বেসরকারি প্রতিষ্ঠান দুইটার ক্ষেত্রে কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু পার্থক্য আছে। যে একটা প্রতিষ্ঠান বেসরকারি যেটা আছে মানব সম্পদ ব্যবস্থাপনা করে কিন্তু সে সেম কাজটা করি হিউজ প্রফিট অর্জন করতেছে, আবার সেম সরকারি প্রতিষ্ঠানটা আপনার মানব সম্পদ ব্যবস্থাপনাটা প্রপার ভাবে না করতে পেরে মানব সম্পদ ব্যবস্থাপনার স্বৈরাচারী মনোভাবের কারণে কিন্তু তারা কিন্তু আপনার লসে যাচ্ছে এবং কন্টিনিউয়াস লসই দিয়ে যাচ্ছে। যেমন এক্সাম্পল হিসেবে আপনাকে বলি, যেমন আমাদের বিআরটি আছে অথবা আমরা বিআরটিসির বাসের কথা জানি, ঠিক আছে? বিআরটিসির বাস দেখেন, আমরা বাস সার্ভিস ঢাকা শহরে বাস সার্ভিসের জন্য বা আমরা যখন রাস্তাঘাটে নামি আমরা বুঝি যে বাসের কি ডিমান্ড। তো এখানে বিআরটিসির এত বাস, এত সরকারি ফ্যাসিলিটিস, সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত এইসব ড্রাইভার হেল্পার তারা থাকা সত্ত্বেও কিন্তু বিআরটিসির বাসটা কিন্তু আপনার জনপ্রিয় হচ্ছে না বা এটা থেকে লাভও আসতেছে না। অথচ সেম ভাবেই দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আপনার এই পরিবহন সেই পরিবহন নতুন নতুন নামতেছে এবং তারা কিন্তু প্রফিট করতেছে। তো এটার মূল কারণই হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। তারা কিন্তু এখানে প্রপার মনিটরিং করা অথবা এখানে ড্রাইভারদেরকে আপনার চেঞ্জ করে দেওয়া, রোড ওয়াইজ আপনার বিভিন্ন সময় দেখা যায় যে যেই ধরনের গাড়ির ফ্যাসিলিটিস দরকার সেই ধরনের গাড়ি নামানো, এসি বাস থেকে শুরু করে নর্মাল বাস, এইগুলোর কিন্তু তারা প্রপার একটা মেনটেনেন্স করতেছে। তো এই কারণে কিন্তু এই মানব সম্পদ ব্যবস্থাপনাটা এই দুইটা প্রতিষ্ঠানের পার্থক্য হওয়ার কারণেই একটা প্রতিষ্ঠান লাভবান আরেকটা প্রতিষ্ঠান কিন্তু লসে আছে। তো সেই কারণে আমরা মানব সম্পদ ব্যবস্থাপনা দিয়ে আমরা
বুঝতেছি যে এখানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস কিন্তু অ্যাচিভ করা যায়, মানে আপনার প্রতিদ্বন্দ্বী থেকে কিন্তু আপনি ভালো সুবিধা আপনি কিন্তু প্রপারলি মানব সম্পদ ব্যবস্থাপনা যদি কাজে লাগাইতে পারেন তাহলে কিন্তু আপনি এটা নিয়ে নিতে পারবেন, প্রতিদ্বন্দ্বী থেকে আপনি ব্যাটার অবস্থানে থাকতে পারবেন। তো এই মানব সম্পদ ব্যবস্থাপনা থেকে আমরা কৌশলগত ব্যবস্থাপনাতে আসি। তো 1980 এর শেষের থেকে 1990 এর শুরুতে মানব সম্পদ ব্যবস্থাপনাটাই আপনার পরবর্তীতে এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে আপনার মার্জ হয় বা এই আইডিয়াটা আসে, এবং এই আইডিয়াটা দেয় হচ্ছে আপনার তিনজন এখানে গবেষক। তারা হচ্ছে এখানে এই যে আপনারা দেখেন এখানে ফর্মবার্ন আছে, তারপর হচ্ছে টিকেই আছে এবং দেবানান দেবানা হ্যাঁ দেবানা আছে। তো এই তিনজন আপনার 1984 সালে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ধারণা প্রদান করে, এবং তারা এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে আমরা এতক্ষণ যা সংজ্ঞায়ন করেছি, তারা এই ধারণাটা প্রথম নিয়ে আসে যে তারা বলে যে যে মানব সম্পদ ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানের কৌশলের মধ্যে আপনার কৌশলগত উপযুক্ততার উপর তারা প্রথম জোরটা দেন, যে এখানে মানব সম্পদ ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানের কৌশল, যে আমরা একটু আগে দেখছি যে আপনার কর্মী ব্যবস্থাপনা থেকে কিভাবে মানব সম্পদ ব্যবস্থাপনা আসে। এখন তারা এই তিনজন অথর তারা নিয়ে আসে হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনাটাকে কিভাবে কৌশলের সাথে অ্যাডজাস্ট করানো যায়, এবং তারা এই নতুন আইডিয়াটাকে মানব সম্পদ এবং কৌশলগত ব্যবস্থাপনা যেটা আছে এই দুইটাকে একসাথে মার্চ করে তারা বলেছেন যে এইটা দিয়ে আরো বেটার আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস এনশিওর করা যায়, এবং এটা লং টার্ম এটা সাস্টেনও করা যায়, যে আপনি সাস্টেনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস আপনি লং টার্ম সাস্টেনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস এনশিওর করতে পারবেন যদি আপনি কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা অ্যাপ্লাই করেন। শুধু মানব সম্পদ ব্যবস্থাপনা আমরা আগে অ্যাপ্লাই হতে দেখেছি, এখন তারা বলতেছে যে আপনি কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি আরো বেটার ফ্যাসিলিটিস পাবেন। কিভাবে? যে আপনি যদি কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি মানব সম্পদ ব্যবস্থাপনা তো আপনি করবেনই, পাশাপাশি আপনি কৌশলগত যেই আপনার প্রতিষ্ঠানের যেই কৌশলগত ব্যবস্থাপনা সেটাও আপনি এখানে এই মানব সম্পদের সাথে লিঙ্ক করবেন। তো মানব সম্পদের সাথে আপনি যখন কৌশলগত ব্যবস্থাপনাটা অ্যাড করতেছেন, এই দুইটাকে দিয়ে আপনি অর্গানাইজেশনে ইনোভেশন, ফ্লেক্সিবিলিটি এবং এখানে আমরা বলি যে অর্গানাইজেশনের যে আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস সেটা এনশিওর করা যাবে। তো এটাই তারা এখানে বলছে যে স্ট্র্যাটেজিক ফিট, যে আপনি স্ট্র্যাটেজির সাথে ফিট হয় বা স্ট্র্যাটেজির সাথে উপযুক্ত হয় এরকম ভাবেই আপনি মানব সম্পদটাকে ম্যানেজ করবেন। আপনার হিউম্যান রিসোর্স ম্যানেজ আগে আমরা করতাম হচ্ছে অ্যাভারেজ, যে যেভাবে সবাই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা করে, যেভাবে সবাই কর্মী ব্যবস্থাপনা করে, যেভাবে সবাই কম্পেনসেশন ম্যানেজমেন্ট করে সেভাবেই করা হইতো। কিন্তু এখন তারা বলতেছে এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনি ওইভাবে করবেন না, আপনি করবেন হচ্ছে আপনার যে স্ট্র্যাটেজি আছে, যেই স্ট্র্যাটেজি নিয়ে আপনি আপনার ব্যবসাটা পরিচালনা করতেছেন সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি মানব সম্পদটাকে পরিচালনা করেন, তাহলে আপনি বেটার বেনিফিট পাবেন। আপনি মানব সম্পদ ব্যবস্থাপনার জন্য এইচআরডি ডিপার্টমেন্টের কাছে আপনি ছেড়ে দিবেন এরকম না, যে মানব সম্পদটা আপনার এইচআর যারা মিড লেভেলে আছে তারা মানব সম্পদ ব্যবস্থাপনার কাজটা করবে, এই আইডিয়া এখন আর নাই। তারা বলতেছে যে মানব সম্পদটাকে আপনি শুধুমাত্র এইচআর এর উপরে ছেড়ে দেওয়া যাবে না, তারা বলতেছে এটা টপ লেভেল ম্যানেজমেন্টেরও কাজ, যারা এখানে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে, যারা অর্গানাইজেশনের পলিসি মেকিং করে, যারা অর্গানাইজেশনের ভিশন মিশন এইটার সাথে সরাসরি জড়িত, তারা এখানে মানব সম্পদটাকে কিভাবে বেটার কাজে লাগানো যায় এইটাতে তারা সরাসরি হস্তক্ষেপ করবে। তো এই কারণেই এখানে তারা বলছে যে এই গবেষকরা বলতেছে যে মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে আপনি প্রতিষ্ঠানের কৌশলগত যেই দিকটা আছে সেটাও আপনি লিঙ্ক করাবেন, তাইলে আপনার এখানে আমরা স্ট্র্যাটেজি ফিট উইথ দ্য হিউম্যান রিসোর্স এই কাজটা হবে, যে আপনার স্ট্র্যাটেজিটা হিউম্যান রিসোর্সের সাথে ফিট হবে অথবা হিউম্যান রিসোর্সটা স্ট্র্যাটেজির সাথে আপনি ফিট করাবেন, তাহলেই আপনার অর্গানাইজেশনে আপনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস যেটা আছে আমরা যেটা লং টার্ম কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস বলি বা বেনিফিট বলি সেটা কিন্তু এনশিওর করা যাবে। তো এইভাবেই এখানে এই আলোচনাটা করা দেওয়া আছে যে যেভাবে আপনার মানব সম্পদ ব্যবস্থাপনাটা থেকে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্ভব হইল, এবং এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে মানব সম্পদ ব্যবস্থাপনা এবং কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার এই সম্পর্কের উপরেই আপনার জোরারোপ করেছেন এই তিনজন
অথর যারা এটা আবিষ্কার করেছে। তো আমরা এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার অভ্যুদয়ের ইতিহাসে আমরা এতক্ষণ যা কিছু আলোচনা করেছি যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা আসলে এখানে মানব সম্পদ ব্যবস্থাপনার পেশাদারিত্ব নিশ্চিত করার জন্যই এই এত কিছু বা এত আলোচনা তারা করেছেন। যে আপনি যখনই স্ট্র্যাটেজি নেবেন, যে কোনো কিছুকে আপনি যখন অন্যের থেকে ভালো করতে যান তখনই কিন্তু আপনি স্ট্র্যাটেজি নেন। আমরা যখন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট পড়েছি, স্ট্র্যাটেজির সংজ্ঞা যদি আপনারা বলি যে আপনি কৌশল কি একটু বলেন, তাহলে আপনারা অনেকেই অনেকভাবে কৌশলের সংজ্ঞাটা আপনাদের দিবেন। কৌশল কি? আচ্ছা, আমি সংজ্ঞাটা জিজ্ঞাসা করি। আপনারা সবাই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট পড়ে আসছেন, এখন স্ট্র্যাটেজি কি এটা আপনারা কেউ ধরেন যে বইয়ের ভাষায় বলতে হবে না। আপনি আপনার যে ফিল্ডে কাজ করতেছেন ওই ফিল্ডের আপনার যে কমন সেন্স, এই কমন সেন্স অ্যাপ্লাই করে আপনারা দুই একজন বলেন আসলে স্ট্র্যাটেজিটা আসলে কি। তাহলে আমরা ধরেন যে ওইখান থেকে আমরা এখানে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের এই যে অভ্যুদয়ের যে ইতিহাস, এটা আমরা এখান থেকে ইতি টান এটার সাথে লিঙ্ক আপ করে। স্ট্র্যাটেজি কি? খুব সহজ কোশ্চেন। কৌশল কি বা স্ট্র্যাটেজি কি? আচ্ছা, ইসমাইল হোসেন আনসার দিচ্ছে, আমরা একটু শুনি। স্ট্র্যাটেজি হচ্ছে কৌশলগত যে ব্যবস্থা, কৌশলটা হচ্ছে কি কোত্থেকে আসছে? কৌশলটা হচ্ছে কি আমি যে প্রতিষ্ঠানের যে অর্গানাইজেশনের যে মুখ্য উদ্দেশ্য যে আমি আমার কাজটা হাসিল করবো এবং কাজটি আমি মানে নির্ভুলভাবে সম্পূর্ণ করব এবং তাতে যেন কোনো মানে আমি একটা পণ্য উৎপাদন করবো, পণ্যটি যেন রিডাকশন, যেমন কি ওয়েস্টেজ যেন না যায়, কোনো কিছু যেন ক্ষতি যেন না হয় এবং কোনো কিছু যেন আমার ওয়েস্ট যেন না যায়। আমি নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময় আমি মুনাফা অর্জন করব এবং নির্দিষ্ট প্রফিটটা মার্জিনটা আমি ধরে অ্যাড করব এবং নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। যে আমার মানে কলা মানে বিজ্ঞান মানে কৌশল হচ্ছে একটা কলা, কৌশলের সাথে একটা কলাটা জড়িত হচ্ছে, ইনভলভ। এটা হচ্ছে আমার সুসংবদ্ধ জ্ঞান, বিজ্ঞানটা যেটা আর কি। হ্যাঁ, আমি ওই জ্ঞানকে কাজে লাগিয়ে আমি অর্গানাইজেশনের মুখ্য উদ্দেশ্যের জন্য আমি এটা করব এবং এতে যেন আমার যে কর্মীদের যেন কোনো সময় যেন নষ্ট না হয়, তারা যেন সন্তুষ্ট থাকে। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝেছি আপনার ইসমাইল হোসেন। আচ্ছা, বুঝেছি। আমি চাচ্ছি, আচ্ছা ইসমাইল হোসেনের আনসার আমি পেয়েছি। আমি আরো স্পেসিফিক চাচ্ছি, ধরেন যে এক লাইনে বা দুই লাইনে বলা যাবে এরকম কেউ একজন অ্যাড করেন, যে কেউ একজন বলতে পারবেন স্ট্র্যাটেজি। আপনারা তো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট পড়ে আসছেন, যে স্ট্র্যাটেজি কি বা কৌশল কি? বলেন না। হ্যাঁ, আর কেউ আছেন? স্যার আমি তো বলি, আচ্ছা, কোনো কাজ নির্দিষ্ট সময়ে সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য যে আর্থিক সবকিছু মিলে যে পলিসিটা ব্যবহার করা হয় তাকে তো স্যার কৌশল বলে। যেটা যেমন লোক ভালো কাজটা করতে গেলে লোকদেরকে আমি কিভাবে খাটাবো, আমি কি অর্থ ব্যবহার করব, এই সবগুলোর সমন্বয়ে যে পলিসিটা ব্যবহার করা হয় স্যার সংক্ষেপে, এটা কিন্তু স্যার কৌশল বলা হয়। যেমন কোনো কিছু করতে গেলে একটা কৌশল অবলম্বন করতে হবে, পরিকল্পনা করে তার সাথে কি কি সংযুক্ত করে কিভাবে করব, এই পরিকল্পনা স্যার মূলত কৌশল হিসেবে বলা যায় মনে হয় স্যার। ঠিক আছে। আচ্ছা, সবার এই যে সিদ্দিকুল ইসলাম সাহেব খুব সুন্দর বলেছেন। আসলে এখানে আপনি যত কিছুই বলেন, আপনার কিন্তু মানে সংজ্ঞা যতক্ষণ পর্যন্ত নিজের বুঝে না আসবে, আপনি কিন্তু এটা বলেও শান্তি পাবেন না, আবার অন্যের কাছ থেকে শুনেও শান্তি পাবেন না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা ধরেন যে কৌশলগত ব্যবস্থাপনা যেহেতু পড়ে আসছি বা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট পড়ে আসছি, আমাদের এখানে মূল কথাই ছিল হচ্ছে আপনি ধরেন যে কোনো একটা কাজ আপনি কি করবেন, কিভাবে করবেন, এটার সাথে কিন্তু আপনার কৌশল জড়িত। ঠিক আছে? আপনি কৌশল বলতেই আমরা বলি হচ্ছে আপনার আগে ভাগে, আমরা পরিকল্পনার সাথে অনেকটা কৌশলের একটা সম্পর্ক আমরা জানি, যে আগে ভাগে চিন্তা করে দাঁড় করিয়ে রাখা কর্মসূচি, যেটার মাধ্যমে আমি আমার প্রতিদ্বন্দ্বী অথবা আমার যে প্রতিযোগী আছে তার থেকে আমি বেটার পজিশনে থাকতে পারবো। এই ধরনের আমরা আগে ভাগে চিন্তা করে দাঁড় করিয়ে রাখা কর্মসূচিটাকে কিন্তু আমরা বলি এখানে স্ট্র্যাটেজি। যেমন আমরা এই স্ট্র্যাটেজি, রাইট স্যার, হ্যাঁ, স্ট্র্যাটেজি কিন্তু আমরা ব্যবহৃত হইতে দেখি সবচেয়ে বেশি হচ্ছে
আপনার রণক্ষেত্রে স্ট্র্যাটেজি কিন্তু আসছেই হচ্ছে আর্মিদের কাছ থেকে, যে আর্মিরা কিন্তু রণক্ষেত্রে এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতো, যে কিভাবে শত্রুদেরকে অতর্কিত হামলা করে আপনার পরাস্ত করে ফেলে যায়, অথবা কিভাবে ধরেন যে আমার সৈন্যবাহিনী কম কিন্তু দেখা গেল আমি অতর্কিতভাবে আমি চতুর্দিক থেকে এই লাখ লাখ সৈন্যবাহিনীকে আমরা দেখেছি যে অনেক মুসলমান যেই যুদ্ধগুলো হয়েছে, হ্যাঁ, বদর যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধ, অথবা আমরা ঐতিহাসিক অনেক যুদ্ধের কথা জানি। তো ওই যুদ্ধে কিন্তু আপনার অনেক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই হয়েছে, যে পিছনের সৈন্যকে সামনে এনে আবার অশ্বারোহীদেরকে আপনার ধরেন যে ভিন্ন পথে পাঠায়, পদাতিক বাহিনী যারা আছে তাদেরকে ধরেন যে সামনে পাঠায়। তো আমরা ওই যে এখন নতুন যে সিনেমা এই যে বাহুবলী, এই বাহুবলীর ভিতরেও আপনারা দেখছেন যে কিভাবে আপনার এই সীমানা দেয়াল টপকায় আপনার কিভাবে আপনার এই যারা এখানে ফাইটার ছিল তাদেরকে ভিতরে পাঠানো হয়েছে। ওই যে নারকেল গাছের সাথে এখানে যদিও অবাস্তব কিন্তু স্ট্র্যাটেজিটা ছিল যে তাদেরকে দেয়াল টপকায় ভিতরে পাঠাইতে হবে। দেয়াল টপকায় ভিতরে পাঠানোর এখানে উপায় হচ্ছে মই ব্যবহার করা যাইতো, দেয়াল ভাঙ্গা যাইতো, অথবা এখানে শক্ত কিছু দিয়ে বিস্ফোরণ ঘটায়, অথবা দেওয়াল এখানে ফাটল ধরায় ওদিক দিয়ে ঢুকা যেত, সুরঙ্গ করে ঢুকা যেত। এইগুলো সবগুলোই হচ্ছে স্ট্র্যাটেজি। এখন তারা স্ট্র্যাটেজি নিচ্ছে হচ্ছে তারা হচ্ছে ওই যে নারকেল গাছটাকে আপনার এই তীর ধনুকের মতোই অ্যাপ্লাই করছে, ওটাকে টান দিয়ে ছেড়ে দিছে, ওরা একদম দেখা গেছে যে গুলতির মতোই একদম ভিতরে যায় পড়ছে। ঠিক আছে, তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে যে এই রণকৌশল থেকে স্ট্র্যাটেজিটা আসছে। তো স্ট্র্যাটেজি আমরা ব্যবস্থাপনার ক্ষেত্রে নিব কোনটা? আমরা ব্যবস্থাপনার ক্ষেত্রে স্ট্র্যাটেজির একটা সহজ ডেফিনেশন মাথায় রাখবেন, যে স্ট্র্যাটেজি ইজ অল অ্যাবাউট বিং ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান এলস। যে স্ট্র্যাটেজি হচ্ছে সব কিছুর সমন্বয় যেটা আমাকে অন্যের থেকে আলাদা করবে, ওই সব কাজের সমন্বয় যেটা আমাকে অন্যের থেকে আলাদা করবে, সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি ইজ অল অ্যাবাউট বিং ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান এলস, যে আমি সবার থেকে কিভাবে আলাদা হইতে পারবো, যেই কাজটার মধ্যে আমি সবার থেকে আলাদা হইতে পারবো সেটাই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। যেমন একটা ভালো স্টুডেন্ট, সে সবার থেকে আলাদা এবং সে ভালো কেন, তার দেখবেন যে কিছু ইউনিক তার স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজিটা কি? সে ইউনিক কিছু কাজ করে, ঠিক আছে, যে কি করে বা কিভাবে করে এটা সেই পারে, অন্য কেউ পারবে না। যেমন সে দেখা যাবে যে সে নোট লিখে, সে এক জায়গা থেকে নোট লিখে না, সে 3-4 বই মিলায়ে সে নোট লিখে। নোট শুধুমাত্র বইয়ের লাইন সে উঠায় ফেলে না, সে নিজের মতো করে নোট লিখে। শুধুমাত্র নোট সে নিজের মতো করে লিখেই ওটাই সে মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে ভালো স্টুডেন্ট হয়ে যায় এরকম না, সে আবার এটা টিচারে দেখায়, টিচার এখানে মডিফিকেশন করে দিলে সে ওইটা কারেকশন করে তারপরে সে ফাইনাল নোট তৈরি করে। তাহলে আপনি বুঝতেছেন সে অনেকগুলা কাজ কিন্তু এখানে করছে। তো এই কারণে আমরা বলি যে স্ট্র্যাটেজি বলতেই কিন্তু আমরা অনেকগুলা কাজের সমন্বয়কে বলি, যেটা আমাকে আমার ফিল্ডে বা আমার ক্ষেত্র হোক বা বাইরে হোক যেখানেই আমি কাজ করতেছি সেটা আমার প্রতিদ্বন্দ্বী থেকে বা প্রতিযোগী থেকে আমাকে আলাদা করবে, সেটাই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। সেই কাজগুলা সমষ্টিটাকে আমি বলেছি স্ট্র্যাটেজি। এখন আসেন আমরা যদি এখন স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কথা যেটা বলি, যে এই স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটাও কিন্তু আমার এই কৌশলগত দিকের সাথেই জড়িত, এবং এই কৌশলগত দিকটা আমার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমার এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ভিতরে কিভাবে পেশাদারিত্ব তৈরি করা যায় এটার সাথে কিন্তু স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্সটা জড়িত। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে প্রফেশনালিজম না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি যে স্ট্র্যাটেজিক রিসোর্সেস হিসেবে যে আপনাকে আমি ক্যালকুলেশন করব, বা অর্গানাইজেশনে যে স্ট্র্যাটেজিক রিসোর্স তৈরি হয়েছে যেটা দিয়ে আমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস অর্জন করতে পারবো, এটা কিন্তু আমি বলতে পারবো। তো সেই কারণে শুধুমাত্র এইচআর দিয়ে কাজ হবে না, এই কারণে এখন বলতেছে যে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স লাগবে, যে আমার কিছু কৌশল অ্যাপ্লাই করতে হবে। এই কৌশলগুলো হবে হচ্ছে আমার অর্গানাইজেশনের যে ভিশন মিশন, অর্গানাইজেশনের ভিশন মিশনের সাথে আমার সেই কৌশলগুলা আমরা বলে হচ্ছে সমরেখিক হইতে হবে, যে আমার অর্গানাইজেশনের যে ভিশন মিশন সেই অনুযায়ী আমার কৌশল হবে, এবং সেই কৌশল অনুযায়ী আমি আমার হিউম্যান রিসোর্সটাকে ডেভেলপ করব। এবং সেই হিউম্যান রিসোর্সটা ডেভেলপ হয়েছে কিনা সেটা বুঝবো হচ্ছে তাদের প্রফেশনালিজম বা তাদের পেশাদারিত্ব দেখে। তাদের পেশাদারিত্ব বা প্রফেশনালিজম অনুযায়ী আমার বোঝা যাবে যে আমার প্রতিষ্ঠানে এই যে হিউম্যান রিসোর্সগুলা এইগুলা স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স হইল কিনা।
এবং এদেরকে দিয়ে আমি অর্গানাইজেশনে কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস অর্জন করতে পারবো কিনা। যদি এটা হয় তাহলে আমরা বলতে পারবো যে অর্গানাইজেশনটা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা বা কৌশলগত মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স তৈরি করতে পারছে, এবং সেই ক্ষেত্রে তারা আপনার লং টার্ম কম্পিটিটর থেকে কিন্তু বেটার বেনিফিট তারা অর্জন করতে পারবে। যেমন এক্সাম্পল হিসেবে আপনারা বলি যে আপনারা আগে ছিল এটা, আমরা যে ব্রিটিশ আমেরিকান টোবাকোর কথা জানি, ব্যাটে যদি আপনার কোনো রিলেটিভ চাকরি করে একটু শুনে দেখেন যে ব্যাট, ইউনিলিভার অথবা আপনার এখানে নেসলে, বাংলাদেশে এরা এখন লোক নিয়োগ করে, যেহেতু তারা তাদের কাজগুলো এখানে চালাচ্ছে। এই তিনটা প্রতিষ্ঠান আমরা জানি যে মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং তিনটাই খুব জনপ্রিয়। তো এই তিনটা প্রতিষ্ঠানের যে কোনো কর্মীর সাথে আপনি কথা বলেন, তাদের ভিতরে আপনি দেখবেন যে এই পেশাদারিত্বটা আছে, যে তারা কিন্তু তাদের প্রতিষ্ঠান সম্পর্কে 100% তারা স্যাটিসফাই, প্রতিষ্ঠানকে তারা দেওয়ার জন্য বা প্রতিষ্ঠানের জন্য তাদের ডেডিকেশন 100%, এবং প্রতিষ্ঠানের সাথে তাদের রিলেশনটাও এরকম। প্রতিষ্ঠানও তাদের সব ধরনের ফ্যাসিলিটিস, আপনার এই বাসস্থান থেকে শুরু করে তাদের ভালো পেমেন্ট থেকে শুরু করে সবকিছু কিন্তু এনশিওর করতেছে। তো সেই কারণেই এখানে প্রতিষ্ঠানের সাথে তাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়, এবং এই ভালো সম্পর্কটাই পরবর্তীতে আমরা বলি যে তাকে প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে এবং লং টার্ম প্রতিষ্ঠানে থাকতে কিন্তু উৎসাহিত করে। তো এটাকে আমরা আসলে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার পদ্ধতি বলি বা টেকনিক বলি, যেটা দিয়ে মানব সম্পদটাকে আপনার লং টার্ম অর্গানাইজেশনে ধরে রাখা যায়। আমরা ব্যাংকগুলোতে দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রেই এক ব্যাংক কিন্তু আরেক ব্যাংকের কর্মী নেয়, বা টেকনিক অ্যাপ্লাই করে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে দক্ষ কর্মীরা চলে যায়। তো সেই ক্ষেত্রে বন্ড অ্যাপ্লাই করেন বা আপনি লিখিত রাখেন, যেটাই করেন, এগুলা দিয়ে কর্মী আটকানো যায় না। এই যে শ্রম ঘূর্ণায়মানতা, এগুলা কিন্তু আপনার কর্মীদেরকে আটকাইতে পারে না। তো কর্মীদেরকে আটকাইতে হলে কিন্তু তাদের কাছ থেকে আপনার এখানে অর্গানাইজেশনের সাথে তাদের সম্পর্ক বা অর্গানাইজেশনটাকে তাদের ভিতরে কিন্তু ফিট করাইতে হবে। তো সেটা যখন আপনি করতে পারবেন, তখনই আপনি কৌশলগতভাবে আপনি অন্য অর্গানাইজেশন থেকে বেটার পজিশনে থাকতে পারবেন। আপনার কর্মী যদি আরেকটা প্রতিষ্ঠান ভালো অফার দিয়ে নিয়ে যায়, তাহলে কিন্তু আপনি কৌশলগতভাবে ওই প্রতিষ্ঠানের কাছে হেরে গেলেন। ঠিক আছে, আপনার এখানে সে বেশি স্যালারি দিলে, এই একটা কাজ সে বেশি স্যালারি দিছে, আপনার কর্মীকে সে নিয়ে গেল, তার মানে আপনার এখানে কিন্তু স্ট্র্যাটেজির ক্ষেত্রে আপনি ধরা খেয়ে গেলেন। তো এই কারণে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমার কর্মী যারা দক্ষ আছে, যাদেরকে আমি এখানে হিউম্যান ক্যাপিটাল হিসেবে তৈরি করছি, তারা যাতে কোনোভাবেই আমার অর্গানাইজেশন থেকে অন্য কোথাও যেতে না পারে বা যাওয়ার কোনো প্রশ্নই যাতে তাদের না ওঠে, ওইভাবেই আমার তাদেরকে তৈরি করতে হবে। ওই আমরা আমরা ন্যানকো সিস্টেমের কথা জানি যে লাইফ লং এমপ্লয়মেন্ট। জাপানে কিন্তু আপনার কর্মীরা সারা জীবন একটা অর্গানাইজেশনে ঢুকলে সারা জীবন ওই অর্গানাইজেশনের কর্মী থাকে, ওইখান থেকে আর বের হয় না, মরার আগ পর্যন্ত ওই প্রতিষ্ঠানে সে কর্মী হিসাবেই স্বীকৃত থাকে। তো আমাদেরও ওইভাবেই চিন্তা করতে হবে, যাতে কর্মীরা প্রতিষ্ঠান সম্পর্কে তার ভালো ফিলিংস বা গুড ফিলিংসটা সবসময় যাতে থাকে, এবং প্রতিষ্ঠান ছেড়ে যাতে সে না যায়, তাহলে আমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা এনশিওর করতে পারবো। তো আমরা এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার 7টা নীতি আছে, আপনাদের বইও এই 7টা নীতির কথা বলা আছে। তো আমরা এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার এই 7টা নীতি পরে আজকে শেষ করে দিব। তো এখানে 7টা নীতির ক্ষেত্রে এইগুলো সহজ, কঠিন কোনো কিছু না। যে আপনার এই আমরা বলি যে এই প্রিন্সিপালস গুলো কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, মানে এই জিনিসগুলোর উপরে বা এই কাজগুলোর উপরেই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা টিকে আছে। তো এই নীতিগুলো আমরা দেখি যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার একটা সার্বিক উদ্দেশ্য থাকবে। তো সার্বিক উদ্দেশ্য বলতে আমরা এখানে ওভারঅল যেই অবজেক্টিভটা আছে, যে আমার একটা অর্গানাইজেশনের ওভারঅল অবজেক্টিভস কিন্তু থাকেই হচ্ছে যে আপনার লং টার্ম আপনার প্রফিটে থাকা। একটা অর্গানাইজেশনে কিন্তু এটাই মূল উদ্দেশ্য থাকে। কোনো অর্গানাইজেশনে চায় না যে সে লসে চলে যায়। তো যতক্ষণ পর্যন্ত আপনি প্রফিটে থাকতে পারবেন, ততক্ষণই পর্যন্ত আপনি টিকে আছেন। তো সেই কারণেই আমরা সার্বিক যে উদ্দেশ্যটা আছে অর্গানাইজেশনের, আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটাই বলি যে অর্গানাইজেশনটাকে লং টার্ম প্রফিটে রাখা, এবং সেটা রাখতে পারবেন একমাত্র তখনই যখন আপনি কম্পিটিটর থেকে বেটার পজিশনে থাকতে পারবেন। আর আপনি কম্পিটিটর থেকে বেটার পজিশনে তখনই থাকতে পারবেন যখন আপনি কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার অ্যাপ্লাই করে আপনি আপনার কর্মীদের ভিতরে পেশাদারিত্ব তৈরি করতে পারবেন, উদ্ভাবনী ক্ষমতা তৈরি করতে পারবেন, এবং কর্মীদের ভিতরে আপনার ধরেন যে এখানে ক্রিয়েটিভ আইডিয়া বা নতুন ধ্যান ধারণা তৈরি করে প্রতিষ্ঠানের জন্য কোনো কিছু করার আগ্রহ আপনি তৈরি করতে পারবেন। তখনই আপনি কর্মীদের থেকে কিন্তু
এই অর্গানাইজেশনের যে সার্বিক উদ্দেশ্য সেটা হাসিল করতে পারবে। তো এরপরে হচ্ছে আপনার এখানে কৌশলগত উন্নয়ন প্রক্রিয়া, এটার সাথেও স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টটা লিঙ্ক আপ থাকবে। আমরা প্রথম বলছি যে আপনার কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা আপনার উদ্দেশ্যের সাথে লিঙ্ক আপ থাকবে, এটা আমরা সংজ্ঞাতে বলেছি এবং নীতিতেও আছে যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা সার্বিক উদ্দেশ্যের সাথে লিঙ্ক আপ থাকবে। দ্বিতীয় হচ্ছে কৌশলগত উন্নয়ন প্রক্রিয়া, যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এখানে কৌশলগত উন্নয়ন প্রক্রিয়ার সাথে এটা জড়িত থাকবে, যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা আপনার সাধারণ মানব সম্পদ ব্যবস্থাপনার মতো না, এটা আমি বারে বারে বলতেছি। তো এই ক্ষেত্রে এখানে মানব সম্পদের উন্নয়নের অথবা এখানে কৌশলের উন্নয়নের ক্ষেত্রে এখানে জোরারোপ করা হয়েছে যে আপনি কিভাবে নতুন নতুন টেকনিক অ্যাপ্লাই করে আপনার মানব সম্পদগুলোকে ডেভেলপ করতে পারবেন এবং তাদেরকে ধরে রাখতে পারবেন। তো এটা হচ্ছে কৌশলের উন্নয়ন প্রক্রিয়ার সাথে জড়িত। 3 নম্বর হচ্ছে ফলপ্রসূ সংযোগ। এই যে আমরা বলছি যে আপনার মানব সম্পদ আগেও অর্গানাইজেশনে ছিল, কিন্তু আগে মানব সম্পদ যারা ছিল তাদের সাথে অর্গানাইজেশনের উদ্দেশ্যর কোনো যোগাযোগ বা কানেকশন ছিল না। যেমন আমরাই যদি বলি, ধরেন যে যারা যে প্রতিষ্ঠানে আছেন আপনাদের সবাইকেই বলি, তো আপনারা যারা চাকরিজীবী আছেন তারা এখন নিজের একটু প্রশ্ন করেন যে আপনাদের প্রতিষ্ঠানের যে ভিশন মিশন আপনারা কয়জন নিজের ভিতরে লালন করেন, বা আপনারা কয়জন আপনার প্রতিষ্ঠানের ভিশন মিশনটা ভালো করে বুঝছেন, আপনারা নিজের একটু কোশ্চেন করেন। তো অনেকেই দেখবেন যে আপনার প্রতিষ্ঠানে আপনি 5 বছর 10 বছর 20 বছর পর্যন্ত সার্ভিস দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনার প্রতিষ্ঠানের ভিশন মিশন আপনি জানেনই না, যে আপনার প্রতিষ্ঠানের স্বপ্ন কি, যে আপনার প্রতিষ্ঠানটা মানে কি উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে, মিশনটা কি, হ্যাঁ, যে কিভাবে তার স্বপ্নটাকে সে বাস্তবায়ন করবে, এগুলা কিন্তু আপনি জানেনই না। তো এই কারণে এখানে 3 নাম্বার যেটা বলা হয়েছে যে ফলপ্রসূ সংযোগ, যে আপনার সাথে বা কর্মীদের সাথে কিন্তু আপনার অর্গানাইজেশনের উদ্দেশ্যটার একটা সংযোগ ঘটাই দিতে হবে, এবং এই সংযোগটা ঘটাইতে হবে তাকে এটা কাজে কর্মে বুঝাই দিই যে অর্গানাইজেশনের উদ্দেশ্য এটা, এবং এই উদ্দেশ্য অর্জন করার জন্য তোমার যে দায়িত্ব এটা এইভাবে পালন করতে হবে। তো সেইভাবেই দেখা যাবে যে সে যখন এই দায়িত্ব গ্রহণ বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে তার অর্গানাইজেশনের উদ্দেশ্যটাকে যখন সে কানেক্ট করতে পারবে, তখনই তার থেকে আপনি ভালো কিছু পাবে। আপনার আমি ধরেন যে আমার যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন আমি ভালো সার্ভিস দিচ্ছি না, এই সার্ভিস না দেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে আমি দেখা যায় যে আমার অর্গানাইজেশনের উদ্দেশ্য জানি না, আমি আমার অর্গানাইজেশনের উদ্দেশ্য জানলেও এটা আমি আমার ভিতরে ধারণ করি না। এখন আমি ভিতরে ধারণ করি না বলে অর্গানাইজেশনের উদ্দেশ্য যেটাই হোক, আমার উদ্দেশ্যটাই আমি বেশি দেখি, যে আমি কাজে ফাঁকি দিতে পারলে আমি অন্য কোনো জায়গাতে এটা সময় দিতে পারবো, আমি বাড়তি কিছু ইনকাম করতে পারবো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার সিদ্ধান্তের কারণে আমার অর্গানাইজেশন সাফারার। তো সেই কারণে এখানে এই গ্যাপটা যাতে তৈরি না হয়, যে অর্গানাইজেশনের উদ্দেশ্য এবং কর্মীদের উদ্দেশ্য দুইটা যাতে পার্থক্য না হয়ে যায়। তো সেই কারণে এখানে বলছে যে ফলপ্রসূ সংযোগ ঘটাতে হবে, যে মানব সম্পদের চিন্তা চেতনা এইগুলোর সাথে অথবা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে এই মানব সম্পদই যেহেতু জড়িত, তো তাদেরকে এখানে তাদের চিন্তা চেতনার ক্ষেত্রে প্রতিষ্ঠানটাকে ঢুকাই দিতে হবে বা প্রতিষ্ঠানের উদ্দেশ্যটাকে তাদের ভিতরে দিতে হবে, তাহলেই দেখা যাবে যে তারা ইন্সপায়ার্ড হবে। এরপর হচ্ছে আপনার চ্যালেঞ্জ গ্রহণ এবং কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার আরেকটা দিক হচ্ছে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা কিন্তু বাহ্যিক পরিবেশ থেকে আপনার সুবিধা গ্রহণ করা এবং সেটাকে কাজে লাগায় আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস নিশ্চিত করার সাথে জড়িত। তো সেই কারণে এখানে চ্যালেঞ্জ গ্রহণ করার কথাটা এখানে আসে, যে আমরা যদি এইখানে কর্মী যারা আছে তারা যদি ইনোভেটিভ না হয়, তারা যদি যে আমরা বলছি ফ্লেক্সিবিলিটি বা পরিবর্তনশীলতা, এটার সাথে যদি তারা পরিচিত না হয়, তাহলে কিন্তু তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পাবে। আমরা দেখি যে পুরাতন অর্গানাইজেশনে যারা কর্মী আছে তারা কিন্তু কম্পিউটারে চালাতে পারে না, তো বর্তমানে কিন্তু আপনার ডিজিটাল যুগ, তো এই চ্যালেঞ্জটা নিতে হবে। যারা বয়স্ক আছে তাদেরও কিন্তু কম্পিউটারের সাথে ইউজ টু হইতে হবে, এবং সবকিছুর সাথে কিন্তু আপনার এখানে যদি আপনি টেকনোলজির সাথে যদি জড়িত না হন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতিষ্ঠান পরবর্তীতে রাখবে না। তো সেই কারণে আমরা এখানে এই চ্যালেঞ্জের কথা আমরা বলি, যে আমার বাইরে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কিন্তু আমার এখানে নিতে হবে। এরপরে হচ্ছে দায়িত্ব এবং জবাবদিহিতা। আমার কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার আমি চ্যালেঞ্জ নেওয়া পর্যন্ত কর্মীদেরকে নিয়ে গেলাম, যে অর্গানাইজেশনের উদ্দেশ্যের সাথে কর্মীদের যেই মনোভাব বা চিন্তা চেতনা, তাদের চিন্তার জগতে অর্গানাইজেশনকে আমি দিয়ে দিলাম, বা অর্গানাইজেশনের উদ্দেশ্যটা তাদের সাথে অ্যাড করাই দিলাম। এখন অ্যাড করানোর সাথে সাথেই তাদের ভিতরে চ্যালেঞ্জ নেওয়ার প্রবণতাটা তৈরি হবে না, তো তাদেরকে আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য উৎসাহিত করব, বা তাদেরকে চ্যালেঞ্জ কিভাবে নিতে হয় এটার জন্য তাদেরকে আমরা বিভিন্ন টেকনিক বা কৌশল আমরা শিখাবো।
তো চ্যালেঞ্জ নেওয়া শিখা হয়ে গেলে তারা এখন কিন্তু কাজে নামবে। তো কাজে নামলে আমাদের এখানে দায়িত্ব জবাবদিহিতার ভিতরে তাদেরকে রাখতে হবে। আমরা ম্যানেজমেন্টের সকল স্তরেই আমরা যদি এখানে জবাবদিহিতা, যার যে কাজ আমরা বলি হচ্ছে রেসপন্সিবিলিটি এবং এখানে লাইবিলিটি, তো আপনার এখানে রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি এটা যদি আপনার না থাকে, আপনি কিন্তু এই যে আপনার ভিতর থেকে ভালো জিনিসটা আপনি দিবেন না। আপনারা যারা চাকরি করেন খুব ভালো করেই জানেন, আপনার যদি জবাবদিহিতার না থাকে, আপনার একটা কাজে যদি জবাবদিহিতা না থাকে, আপনি কিন্তু সেটা ভালো করে করেন না। আর আপনার বস যদি আপনার বলে দেয় যে আমি কিন্তু এটা পাই আমি বুঝে নিব, তখন কিন্তু আপনার টনক নড়ে এবং আপনি খুব ভালো করেই কাজটা করেন এবং আপনি দায়িত্ব নিয়েই কাজটা করেন। তো সেই কারণে দায়িত্ব এবং জবাবদিহিতা এই দুইটাও নিশ্চিত করতে হবে। যদি এটা নিশ্চিত করা যায়, কর্মীরা ভালো কাজ করবে। এরপর হচ্ছে ব্যবসার প্রয়োজনে মানব সম্পদ ব্যবস্থাপনা, এবং এই যে সবার শুরুতে যেটা বলা হয়েছিল যে ব্যবসার প্রয়োজনেই আপনার মানব সম্পদের ব্যবস্থাপনাটা করতে হবে। শুধুমাত্র অর্গানাইজেশনে মানব সম্পদ আপনি পারলেই হবে না, তাদেরকে ট্রেনিং দিলেই হবে না, তাদেরকে ট্রেনিং দিতে হবে, বেতন বা স্যালারি কম্পেনসেশন যেটা দিবেন এটা দিতে হবে হচ্ছে ব্যবসার প্রয়োজনে। ব্যবসার যদি তাদের প্রয়োজন না লাগে, তাদেরকে ছাঁটাই করতে হবে। তো এইভাবেই চলতে হবে। এরপরে লাস্টে যেটা আছে পরিবেশ বিবেচনা। আমরা পরিবেশ বিবেচনার ক্ষেত্রে আমরা অভ্যন্তরীণ পরিবেশের কথা বলি, বাহ্যিক পরিবেশের কথাও বলি। বাহ্যিক পরিবেশের কথা আপনারা পিস্টেলের কথা শুনছেন, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল, টেকনোলজিক্যাল, হ্যাঁ, এনভায়রনমেন্টাল, লিগ্যাল। তো এইসব পরিবেশ আমাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু প্রভাবিত করে। তো এই পরিবেশের আমি প্রভাব বিবেচনা করে এবং আমার অভ্যন্তরীণ পরিবেশের প্রভাব, আমার দলগত কর্মীরা যে দলে কাজ করে, দলের সবাই যদি ফাঁকিবাজ হয়, কর্মীরাও মানে একজন ফাঁকিবাজ হলে বাকিরাও ফাঁকিবাজি শিখবে, এবং বাকি সবাই যদি সিনসিয়ার হয়, একজন যদি ফাঁকিবাজ হয় তাহলে কিন্তু সেও আপনার সিনসিয়ার হয়ে যাবে। তো এইভাবেই আমরা অভ্যন্তরীণ পরিবেশটা ঠিক করব। দলগত যে আচরণ সেটা যদি আমরা ঠিক করে দিতে পারি, তাদেরকে যদি সেভাবে আমরা গাইড করতে পারি, এবং পরিবেশের যে শ্যাটগুলো আছে তাদেরকে কিভাবে সেটা মিনিমাইজ করে অর্গানাইজেশনের সুবিধা অর্জন করতে হয় সেটা যদি তাদেরকে বুঝাই দিতে পারি, তাহলে কিন্তু আমার এখানে কৌশলগত দিক থেকে আমি ভালো একটা পজিশনে থাকবো এবং আমি অর্গানাইজেশন থেকে কিন্তু ভালো বেনিফিট আমি নিয়ে আসতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার মূল কথা এবং মূলনীতিতে এটাই আছে। তো আমরা আজকে এই মূলনীতি পর্যন্তই থাকবো। মোটামুটি আমাদের আলোচনা অনেক হয়েছে। তো আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন, আমি 3-4 মিনিট সময় দিলাম, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করেন, প্রশ্ন না থাকলে আমরা 3-4 মিনিটের ভিতরে শেষ করে ক্লাস শেষ করে দিলাম। আচ্ছা, প্রশ্ন নাই স্যার, তবে সুন্দর সুন্দর পড়াইছেন স্যার, এখন আমরা নিতে পারি না। আপনাকে ভীষণ ভীষণ ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। সুন্দরভাবে আপনি পয়েন্টগুলো আমাদের বুঝিয়েছেন স্যার, এর জন্য অনেক মেনি মেনি থ্যাঙ্কস। আচ্ছা যাক, আমি বুঝাইছি যতটুকু সেটা ধরে রাখার জন্য আপনারা একটু ই বুকটা, আপনারা সবাই ব্যস্ত আমি জানি, ই বুকটা আপনারা সাজেশন হচ্ছে ই বুকটা একটু মোবাইলে ডাউনলোড করে নেবেন। ই বুকের ইউনিটগুলো মোবাইলে ডাউনলোড করে নেবেন। মোবাইলে ডাউনলোড করে একটু ধরেন যে আপনি জ্যামে পড়ে আছেন বা গাড়িতে বসে আছেন, তখন একটু দেখলেই দেখবেন যে এই জিনিসগুলো আপনার একটার সাথে আরেকটা লিংক আপ করে নিতে পারবেন, আর এটা ভুলবেন না। তাহলে আপনার পরীক্ষার আগে পড়া লাগবে না বেশি। ঠিক আছে? রাইট স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দোয়া রাখেন। নেক্সট ক্লাসে আমন্ত্রণ রইল। আচ্ছা, তাহলে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ আচ্ছা, স্যার। ঠিক আছে। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার।